আসসালামু আলাইকুম। আমরা আজকে কেমিস্ট্রি প্রিপারেশন এবং অন্যান্য ভার্সিটির জন্য পরিবেশ রসায়নের যত প্রশ্ন আসছে এবং সকল টপিক আমরা চেষ্টা করব এখানে কমপ্লিট করার। ওভারঅল একটা রিভিশন হয়ে যাবে পরিবেশ রসায়নের উপর। তো আমরা প্রথমে যে টপিকটা বইয়ে পাই সেটা হচ্ছে এইগুলা, যে বায়ুমণ্ডলের যে লেয়ারগুলো আছে। তা এখানে আমরা যদি দেখি বায়ুমণ্ডলের 0 থেকে 500 কিলোমিটারের মধ্যে যে 4টা অঞ্চল থাকে, টোটালটা এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে 0 থেকে 500 কিলোমিটারের মধ্যে। তো এখান থেকে কোশ্চেন এসে থাকে যে কোনো জায়গায়। প্রথমত সব থেকে বেশি যে কোশ্চেনগুলো আমাদের আসে এই উচ্চতাগুলো নিয়ে। যেমন এবার ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেন ছিল যে 15 থেকে 50 কিলোমিটারের মধ্যে কোন অঞ্চলটা বিদ্যমান। তো সেটা আমরা জানি স্ট্র্যাটোস্ফিয়ার। 0 থেকে 15, 15 থেকে 50, 50 থেকে 85, 85 থেকে 500। এরকমভাবে আমরা 2-3 বার পড়লে এটা এমনি মুখস্থ হয়ে যাবে। তাই উচ্চতাগুলা আমাদের পড়ে ফেলতে হবে। এরপরে এই যে চাপ কমতে থাকে বাড়তে থাকে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু এতটুকু আমরা মনে রাখতে পারি যে যত বেশি উপরে উঠতে থাকবো তত বেশি আমার চাপ কমতে থাকবে। 15 কিলোমিটার উচ্চতায় গিয়ে প্রেশারটা আমাদের 100 মিলিমিটার মার্কারি প্রেশারের মতো হয়ে যায়। সেমভাবে আয়তনটা বাড়তেও পারে, কমতেও পারে। দেখো, ট্রপোস্ফিয়ার অঞ্চলে তুমি যত বেশি উপরের দিকে উঠতেছো টেম্পারেচার কমতেছে। স্ট্র্যাটোস্ফিয়ারে যত যত বেশি উপরের দিকে যাব সেখানে টেম্পারেচার আমার বাড়বে। মেসোস্ফিয়ারে আবার যত উপরের দিকে যাব কমবে, আবার থার্মোস্ফিয়ারে গিয়ে বাড়বে। কমা বাড়া কমা বাড়া। এখন এই মেসোস্ফিয়ারে যদি একটু খেয়াল করো দেখতে পাবা এইখানে টেম্পারেচার আছে -93°C, যেটা হচ্ছে সর্বনিম্ন টেম্পারেচার। এটাই হচ্ছে আমার সর্বনিম্ন টেম্পারেচার। তাহলে এটা আসতে পারে যে বলতে পারে বায়ুমণ্ডলের সব থেকে সর্বনিম্ন অঞ্চল, সর্বনিম্ন টেম্পারেচার কোনটা, -93°C, এবং এই কারণে এই মেসোস্ফিয়ারটাকে বলা হয় শীতলতম অংশ, বা এটাকে আমরা শীতলতম অংশ বলতে পারি। আর এই যে ট্রপোস্ফিয়ার, এটাকে আমরা কি বলি, ট্রপোস্ফিয়ারকে আমাদের বলা হয় ক্ষুব্ধমণ্ডল, কারণ এইখানে ঝড় বৃষ্টি সব কিছুই সংঘটিত হয় এই জায়গাটাতে। এই জন্য তাকে আমরা বলতে পারি ক্ষুব্ধমণ্ডল। আর স্ট্র্যাটোস্ফিয়ার, এটাকে বলা হয় শান্তমণ্ডল। এই সেম কথাগুলো দেখো এই বৈশিষ্ট্যের মধ্যে আছে। বৈশিষ্ট্যগুলো যদি একটু খেয়াল করো, এইখানে ক্ষুব্ধমণ্ডল বলে থাকি, এটাকে আমরা শান্তমণ্ডল বলে থাকি। আর এইটা একটু মনে রাখতে পারো যে আবহাওয়া ও জলবায়ু নিয়ন্ত্রণ কেন্দ্র। দেখো, ঝড় বৃষ্টি আমাদের কোথায় হয়, এই ট্রপোস্ফিয়ারে, ট্রপোমণ্ডলে। তাহলে আবহাওয়া জলবায়ু নিয়ন্ত্রণ কেন্দ্র অবশ্যই এখানে থাকবে। আর স্ট্র্যাটোস্ফিয়ারে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ওজোন স্তর থাকবে এই স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে। ওজোন স্তরের কাজ কি, ইউভি রশ্মি শোষণ করা। এই যে বায়ুমণ্ডল সব থেকে শীতলতম অংশে পৌঁছায়, আর এই জায়গায় উল্কাপিণ্ড মহাকাশ থেকে যেগুলো আসে সেগুলো এখানে ধ্বংস হয়ে যায়। আর আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত, একটু পড়ে রাখতে পারো, আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। এই যে রেডিও তরঙ্গ দৈর্ঘ্য বা আয়নের, এগুলো আয়নোস্ফিয়ারে গিয়েই বাধা পেয়ে আবার কিন্তু ভূপৃষ্ঠে ফিরে আসে। এতটুকু আমরা একটু মনে রাখতে পারি। এরপর এসো গ্যাসের বৈশিষ্ট্য সমূহ। গ্যাসের বৈশিষ্ট্যগুলোর মধ্যে দেখো এইখানে এই জায়গায় গ্যাসের অণুগুলা স্থিতিস্থাপক। আর আমরা জানি একটা অণু অনেকগুলো কণার সমন্বয়ে গঠিত। এরা সমসত্ব মিশ্রণ তৈরি করবে। টেম্পারেচার বাড়ালে কি হয়, এখানে এই প্রেশারটা বাড়তেছে, এখানে আপেক্ষিক আয়তন, গ্যাসীয় পদার্থের আয়তনটা বেশি, যেহেতু তারা ছোটাছুটি করে বেশি বেশি জায়গা দখল করতে পারে, এজন্য আয়তনটা বেশি হয়। উত্তপ্ত গ্যাসের ঘনত্ব কম, অধিক চাপে গ্যাসের ঘনত্বটা আমাদের বেশি হয়ে থাকে। তারপরে এখানে এগুলো একটু পড়ে নিলেই হবে। লাস্টের পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, যে গতিশক্তি টেম্পারেচারের উপর নির্ভরশীল। তাপমাত্রা বৃদ্ধি করলে গতিশক্তি বাড়ে। দেখো, আমরা একটা সূত্র জানি না, গতিশক্তির সূত্র যদি একটু পরে পড়বো আমরা ওগুলা, 3/2 nRT। এইখানে গতিশক্তিটা কার উপর ডিপেন্ডেন্ট, টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট। টেম্পারেচার যদি সেম হয় তাহলে আমার গতিশক্তি সমান হবে। আচ্ছা, এরপর এখানে আয়তনের কনভার্সনগুলো আছে। এই স্লাইডটা মূলত আমার প্রাইভেট ব্যাচে যে আছে সেখান থেকে ক্রপ করে নিয়ে নিয়েছি, কারণ এগুলো লিখতে অনেক সময় লাগবে। এখন এখানে এইগুলো সবাই জানি, এসটিপি, এসএটিপি, এনটিপি পদ্ধতিগুলা। কোন পদ্ধতিতে টেম্পারেচার কত, প্রেশার কত, ভলিউম কত, এগুলা সবাই আমরা জানি। এসটিপির ফুল মিনিংও জানি। তাই
আমরা শর্টকাটে কি করব, এসটিপিতে তিনটা জিনিস, এসটিপি এসএটিপি এনটিপি সব কয়টাতে তিনটা জিনিস পড়বো। টিভি পিভিটি, পি কত 1 অ্যাটমসফিয়ার, এখানে হচ্ছে 100 কিলো প্যাসকেল, এখানে হচ্ছে এনটিপি। এনটিপি এসটিপি প্রায় সেম, পার্থক্য হচ্ছে চাপের আয়তনে। চাপের আয়তন বলছি, টেম্পারেচার আর আয়তন। এখানে দেখো এনটিপিতে 1 অ্যাটমসফিয়ার, এখানে 24.04, আর এখানে 20 ডিগ্রি সেলসিয়াস, এখানে 0 ডিগ্রি সেলসিয়াস। এই যে 25 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কি বলা হয়? এই 25 ডিগ্রি সেলসিয়াসকে আমরা বলে থাকি হচ্ছে কোকো টেম্পারেচার। যদিও আমাদের গরমের সময় গ্রীষ্মকালে এই টেম্পারেচারটা কক্ষে থাকে না, কিন্তু তারপরে বয়ে দেওয়া আছে, এটা আমাদের পড়তে হবে। আর 0 ডিগ্রি সেলসিয়াসটাকে আমরা কি বলি? এটাকে আমরা পরম তাপমাত্রা বলে থাকি। আয়তনের কনভার্সনগুলো এখান থেকে দেখলেই বুঝতে পারবো, আমি এগুলো নিয়ে আর কথা বলতেছি না। এই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে পরম তাপমাত্রা, 25-এ বলা হয় কক্ষ তাপমাত্রা, -273 কেলভিন, 73.16 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা, আর যেটাকে আমরা 0 কেলভিন বলে থাকি। আবার ফারেনহাইটে বললে -459.4 ডিগ্রি ফারেনহাইট, এগুলা। আচ্ছা, রান্নার সিলিন্ডারে আমাদের বিউটেন ও প্রোপন গ্যাস থাকে। বিউটেনের সংখ্যা তো এটা আমরা জানি, এটা হচ্ছে অ্যালকেন গ্রুপের সদস্য, দুইজনই। এবার আসো, সাইক্লোন তৈরি হতে সাগরের পানির তাপমাত্রা কত হতে হয়? সাইক্লোন তৈরি হতে সাগরের পানির তাপমাত্রা লোয়েস্ট কত হতে হবে? আচ্ছা, তাহলে সাইক্লোন, আচ্ছা এখানে আরেকটা কথা, কিন্তু বায়ুমণ্ডলের যে উপাদানগুলো আছে এগুলো তো সবাই জানো, ওটা আমি আর পড়ালাম না। বায়ুমণ্ডলের উপাদানগুলো, যে নাইট্রোজেন সব থেকে বেশি পার্সেন্টেজ থাকে, প্রায় 79%-এর মতো, 78.09, মানে প্রায় 79%-এর মতো থাকে। অক্সিজেনের পরিমাণ থেকে কতটুকু, 20 মানে 21%-এর মতো, এরকম। এগুলো তো জানো, এই জন্য এগুলো কিন্তু আমি আর খুব বেশি এগুলো নিয়ে আর কথা বললাম না। আচ্ছা, সাইক্লোন তৈরি হতে সাগরের পানির তাপমাত্রা সর্বনিম্ন কত হতে হয়? 80 ডিগ্রি ফারেনহাইট হতে হয়। এখন এখানে কোশ্চেনটা কিন্তু দুইভাবে থাকতে পারে। যদি বলে সাগরের পানির তাপমাত্রা কত হতে হবে, কত হতে হবে, আমরা বইয়ে কি পড়ছি? সর্বনিম্ন কত হতে হয়? সর্বনিম্ন হতে হয় 27 ডিগ্রি সেলসিয়াস বা 80 ডিগ্রি ফারেনহাইট এর বেশি হতে হয়, তাই না? তাহলে সর্বনিম্ন কিন্তু 80। যদি বলে কত এর বেশি হতে হবে, যদি বলে কত এর বেশি হতে হবে, তখন বলতে হবে 80। কত এর বেশি, তখন অ্যান্সার হবে কিন্তু 80। কিন্তু এখানে বলছে কত হতে হবে, মানে 80 এর বেশি হতে হবে। তাহলে এইটা কত হতে হবে, যদি এরকম কোশ্চেন আসে তখন 80 এর বেশি যে অপশনগুলো থাকবে সেটা নিতে হবে ফারেনহাইটের ক্ষেত্রে। আর যদি বলে কত এর বেশি হতে হবে, তখন কিন্তু সি উত্তর হতো। কোশ্চেনের ভাষাটা ভালো করে বোঝার চেষ্টা করবা। ওজোন স্তর কোন অঞ্চলে থাকে? একটু আগে আমরা পড়ে আসছি, স্ট্রাটোস্ফিয়ার অঞ্চলে আমাদের ওজোন অঞ্চল থাকবে। মোলার গ্যাস ধ্রুবক, এর অনেকগুলো একক আছে, লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার ক্যালভিন, তাহলে এইটাই। আর জুল পার মোল পার ক্যালভিন, এইরকম যদি হতো তাহলে এটাই কারেক্ট হতো। ক্যালোরি পার মোল পার ক্যালভিন, তাহলে এটাও কারেক্ট হতো। কার্বন ডাইঅক্সাইডের সন্ধি তাপমাত্রা কত? কার্বন ডাইঅক্সাইডের সন্ধি টেম্পারেচার কত? আচ্ছা, সন্ধি টেম্পারেচার কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 31.1 ডিগ্রি সেলসিয়াস, এটা একটু মুখস্থ রাখতে হবে। এই সন্ধি তাপমাত্রার নিচে এই কার্বন ডাইঅক্সাইডকে কিন্তু আর তরল করা যাবে না, এইটা একটু মনে রাখতে হবে। গ্যাসের ঘনত্ব মাপতে আমরা কি ব্যবহার করি? আইডিয়াল গ্যাস ইকুয়েশন বা পারফেক্ট গ্যাস ইকুয়েশন। ডি সমান কি, পিএম বাই আরটি সূত্র আসে না, পিভি সমান এনআরটি সূত্র থেকে। হিলিয়ামের সন্ধি তাপমাত্রা একটু মুখস্থ করতে হবে। হিলিয়ামের সন্ধি তাপমাত্রা -268 ডিগ্রি সেলসিয়াস এবং হিলিয়ামের উৎকরণ তাপমাত্রা -240 ডিগ্রি সেলসিয়াস। নাইট্রোজেন গ্যাসকে তুমি কখন তরলে পরিণত করতে পারবা, এগুলো একটু পড়ে রাখতে হয়। আর সাথে আরেকটা পড়বা, হাইড্রোজেনের, হাইড্রোজেনের সন্ধি তাপমাত্রা -240। হিলিয়ামের যেটা উৎক্রম তাপমাত্রা, হাইড্রোজেনের সেইটা সন্ধি তাপমাত্রা।
আর হাইড্রোজেনের উৎকট তাপমাত্রা হচ্ছে আম, উম, উৎক্রম তাপমাত্রা, হাইড্রোজেনের উৎকট তাপমাত্রা দরকার হয় না, তারপর -80°C বললেই হয়। এসটিপিতে 50 সিসি ক্লোরিন গ্যাসের 50 সিসি ক্লোরিন গ্যাসের অণুর সংখ্যা 50 সিসি নাইট্রোজেন গ্যাসের অণুর সংখ্যার কি হবে সমান হয়, কেন? অ্যাভোগাড্রো সূত্র অনুসারে ভি সমানুপাতিক এন না, মোল সংখ্যা আয়তনের সমানুপাতিক, তাহলে একই আয়তন হলে সেখানে মোল সংখ্যা সেম হবে। কোনো গ্যাস মিশ্রণের কোনো কোনো গ্যাস মিশ্রণের কোন উপাদান আংশিক চাপ বলতে ওই উপাদানের মোল ভগ্নাংশ ও গ্যাস মিশ্রণের মোট চাপের কি বোঝায়। দেখো কি বলছে, মোট আংশিক চাপ। তা আংশিক চাপ সমান কি, মোল ভগ্নাংশ ইনটু কি, মোট চাপ না, মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। তা এখন তুমি মোল ভগ্নাংশ আর মোট চাপ যদি গুণ করো তখন সেটা কি হয়ে যাবে, আংশিক চাপ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা বুঝবো এদের গুণফলটাকেই বলা হবে। আদর্শ গ্যাসের পিভি বনাম পি কার্ভ কোন অক্ষের সরলরেখা। এখন এটা আমরা লেখচিত্রের যে রুলসগুলো আছে সেটা দিয়েও বের করতে পারি, অথবা আমরা একটু লেখচিত্রের জন্য শর্টকাট একটু বলতে পারি। দেখো দুই ধরনের লেখচিত্র আমরা সাধারণত অ্যাডমিশন টেস্টে পেয়ে থাকি, খুব ডিপ লেভেলের গুলো দেয় না। একটা হচ্ছে সমানুপাতিক, আরেক ধরনের এসে থাকে হচ্ছে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক সমানুপাতিক হলে এটা তুমি বলে দিবা মূল বিন্দুগামী সরলরেখা। সমানুপাতিক হলে সেটাকে আমরা বলবো মূল বিন্দুগামী সরলরেখা। আর যদি ব্যস্তানুপাতিক হয় দুই ধরনের, যদি সিঙ্গেল থাকে, সিঙ্গেল বলতে আমি এরকম বোঝাচ্ছি, পি সমানুপাতিক 1/v, দেখো পিও সিঙ্গেল ভিও সিঙ্গেল এরকম একটা থাকতে পারে, আর একটা জোড়ায় থাকতে পারে। জোড়ায় বলতে ধরো এই যে পিভি বনাম পি, পিভি বনাম 1/p এরকম যদি থাকে, যদি এরকম থাকে সিঙ্গেল থাকে তাহলে এটা বলবা আয়তাকার অধিবৃত্ত বা অধিবৃত্তাকার লেখচিত্র। আর যদি এরকম জোড়ায় থাকে সেটাকে তুমি বলে দিবা সমান্তরাল সরলরেখা। কার সমান্তরাল, যে সিঙ্গেল থাকবে তার সমান্তরাল। তাহলে উপরে একটু খেয়াল করো, উপরে যে কোশ্চেনটা ছিল পিভি বনাম বি, দেখো এখানে জোড় আছে না, পি এর সাথে ভি এর সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। তাহলে কি হবে, পি থাকবে এক্স অক্ষ বরাবর, তাহলে এটা কার সমান্তরাল সরলরেখা, এখানে কি বললাম যে সিঙ্গেল থাকবে তার সমান্তরাল সরলরেখা, তাহলে পি এর সমান্তরাল সরলরেখা হবে। নিম্নের কোন সূত্রটা আদর্শ গ্যাসের জন্য প্রযোজ্য না। আদর্শ গ্যাসের জন্য প্রযোজ্য না হচ্ছে রাউল্টের সূত্র। রাউল্টের সূত্র কোনোভাবে গ্যাসের জন্য প্রযোজ্য না, এটা হচ্ছে তরল পদার্থের ক্ষেত্রে আমরা প্রযোজ্য দেখব রাউল্টের ইকুয়েশনটা। আচ্ছা, এরপরে কি বলতেছে এখানে, যে কি অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের সমীকরণ অনুসরণ করে। দুইটা কোশ্চেন এখান থেকে ঘোরায় ফেরায় আসে, বাস্তব গ্যাস কিভাবে আদর্শ হবে বা আদর্শ গ্যাস কিভাবে বাস্তব হবে, যে কোনো একটা মনে রাখো। তা তুমি বাস্তব গ্যাসকে আদর্শ করতে গেলে কি করতে হবে, হাই টেম্পারেচার দিতে হবে এবং লো প্রেশার করতে হবে, প্রেশার কম দিতে হবে এবং টেম্পারেচারটা বেশি করতে হবে। বাস্তব গ্যাস কল্পনা, তুমি বাস্তবের কোনো কিছুকে কল্পনায় নিয়ে যেতে গেলে কি করতে হবে, বেশি বেশি প্রেশার টেম্পারেচার দিতে হবে, প্রেশার বলতেছি। বিচ্যুতির ক্রম, বিচ্যুতিটা কি, মনে রাখবা বিচ্যুতি হচ্ছে আণবিক ভরের ব্যস্তানুপাতিক। বিচ্যুতি সমানুপাতিক 1/molecular weight। এক্সেপশনাল কি, এক্সেপশনাল হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া অপশানে যদি থাকে তার আণবিক ভর কম হোক বেশি হোক দেখার দরকার নাই, অ্যামোনিয়ার বিচ্যুতি সব থেকে বেশি হবে। অ্যামোনিয়ার বিচ্যুতি সব থেকে বেশি হবে, তাহলে অপশানগুলোতে খুঁজো, যদি দেখো সব অপশানটাতে অ্যামোনিয়ার বিচ্যুতি বেশি দেওয়া আছে তাহলে তোমাকে সবগুলাই খুঁজতে হবে। এইটাই কিন্তু অ্যান্সার করো ম্যাক্সিমামই, কিন্তু হবে না কেন, কারণ কেন এর অ্যান্সার করো, কারণ কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর সব থেকে বেশি 44, এজন্য তার বিচ্যুতি সব থেকে বেশি। কিন্তু যেহেতু অ্যামোনিয়া বললাম ব্যতিক্রম, সেজন্য অ্যামোনিয়া বিচ্যুতি সব থেকে বেশি হবে। দেখো হাইড্রোজেন আণবিক ভর সব থেকে কম, এজন্য তার বিচ্যুতি সব থেকে কম। বিচ্যুতি সমানুপাতিকটা এখানে কি লিখলাম, বিচ্যুতি আণবিক ভরের সমানুপাতিক, যার আণবিক ভর যত বেশি সে তত বেশি বিচ্যুতি হবে।
অ্যামোনিয়ার আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বেশি, এই জন্য কিন্তু অ্যামোনিয়া বিচ্যুতিটা একটু বেশিই হয়ে থাকে। ভ্যান ডার ওয়ালস ধ্রুবক এর এককটা কি হবে? তো দেখো ভ্যান ডার ওয়ালসের ইকুয়েশন আমরা কি জানি? ভ্যান ডার ওয়ালসের ইকুয়েশন কি জানি? পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি, এইটা সমান এন আর টি জানি। এখন এই জায়গাটাতে তোমার দুইটা একক বের করতে বলতে পারে, একটা হলো এ এর একক আর একটা ভি এর একক। যদি তোমাকে এ এর একক বের করতে বলে, তুমি এখান থেকে কি করবা? পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার সমান 0 দিবা। এরপরে এখানে আসো, তোমাকে এ বের করতে হবে, তা তুমি এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার সমান কি পাবা? মাইনাস পি পাবা। মাইনাস বাদ দাও, এককে তার নেগেটিভ পজিটিভ আসে না। এ সমান কি আসতেছে? পি ভি স্কোয়ার বাই এন স্কোয়ার। পি এর একক কি? অ্যাটমসফিয়ার। ভি এর একক কি? লিটার স্কোয়ার। আর এখানে কি? মোল। তাহলে এটা উপরে যদি উঠে যায় তাহলে লিটার স্কোয়ার অ্যাটমসফিয়ার পার মোলের স্কোয়ার। লিটার স্কোয়ার অ্যাটমসফিয়ার পার মোলের স্কোয়ার। দেখো ডি নাম্বার অপশনটাতে ওইটা আছে, লিটার স্কোয়ার অ্যাটমসফিয়ার পার মোল স্কোয়ার। আচ্ছা, এরপরে যদি তোমাকে এইখান থেকে বলে বি এর একক বের করতে, তা সে একইভাবে ভি মাইনাস এন বি সমান 0 দাও, তাহলে বি সমান কি আসে? ভি বাই এন আছে, লিটার অ্যাটমসফিয়ার। বি এর একক কি? লিটার অ্যাটমসফিয়ার, লিটার পার অ্যাটমসফিয়ার। আচ্ছা, বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের পিভি সমান এনআরটি সূত্র মেনে চলে না, কারণটা কি? বাস্তব গ্যাস কেন পিভি সমান এনআরটি যে সূত্র আছে সেটা মানবে না? এর কারণ হচ্ছে গ্যাসের অণুর নিজস্ব আয়তন, নিজেদের মধ্যে আকর্ষণ বল আছে। বাস্তব গ্যাসে কি আছে? গ্যাসের অণুর নিজের আয়তন আছে। আদর্শ গ্যাসের গতিতত্ত্ব শিখাও যে ওইখানে একটু আগে পড়লাম, ওখানে দেখবা নিজস্ব কোনো আয়তন নেই আদর্শ গ্যাসের ক্ষেত্রে, এবং তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল নাই, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে এটা বিদ্যমান। আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রার উপর ডিপেন্ডেন্ট না। গ্যাসের অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রার উপর নির্ভরশীল না। কিসের ক্ষেত্রে? আদর্শ গ্যাসের ক্ষেত্রে। তাই সেই হিসেবে এখানে কোনটা উত্তর হয়? অভ্যন্তরীণ শক্তি কি বললাম? আয়তনের উপর নির্ভরশীল না। তো দেখো এই যে কি, আয়তনের উপর যদি নির্ভরশীল না হয়, আয়তনের সাপেক্ষে যদি অভ্যন্তরীণ শক্তির অন্তরীকরণ করো তাহলে কি হবে? যদি নির্ভরশীল না হয় তাহলে অভ্যন্তরীণ শক্তি কি? কনস্ট্যান্ট, মানে ধ্রুবক, আর ধ্রুবক পদের অন্তরীণ করলে কত আসবে? শূন্য আসবে। এখানে টি থাকবে, একটু খেয়াল করবা। কোন অবস্থায় অণুসমূহের আবর্তন গতি সর্বোচ্চ হয়, মানে ঘূর্ণন গতিটা সর্বোচ্চ হয়? যখন সেটা গ্যাসীয় অবস্থায় থাকবে। গ্যাসীয় অবস্থায় থাকলে কি হয়? আবর্তন গতি তো সর্বোচ্চ হবে। কম্পন গতি, আবর্তন গতি, স্থানান্তর গতি সব থেকে বেশি হয়। প্লাজমা অবস্থাকে একটা আয়নিত অবস্থা, এখানে আয়োডিন অবস্থা না দিয়ে এখানে যদি এরকম হতো আয়নিত অবস্থা তাহলে কিন্তু এটা কারেক্ট হতো। যেহেতু এখানে আয়োডিন অবস্থা, আয়নিত অবস্থা নাই, তাহলে এখানে কাছাকাছি অ্যান্সার হিসেবে গ্যাসীয় অবস্থা নিতে হবে। কিন্তু যদি অপশনে আবারও বলতেছি আয়নিত পাও, তাহলে ওইটাকে নিতে হবে। তো এইটাই সব থেকে বিশৃঙ্খল অবস্থা। এই জন্য পূর্ব তাপগতিবিদ্যা অধ্যায়ে প্লাজমা অবস্থায় এন্ট্রপি সর্বোচ্চ, কিন্তু টেক্সট বুকে ভুল আছে। চাপ বৃদ্ধির সাথে সাথে গ্যাস অনুসমূহের গড় মুক্ত বেগ কত হবে? আরএমএস বেগের সূত্রে কি আছে? সূত্র আছে হচ্ছে রুট ওভার 3 RT/m, রুট ওভার গড় মুক্ত বেগ, এখানে আরএমএস বেগ বলে নাই, তাহলে গড় মুক্ত বেগের সূত্র দিয়ে লাভ কি? আরএমএস বেগের সূত্র দিয়ে তো লাভ নেই। গড় মুক্ত বেগের সূত্র কি? গড় মুক্ত বেগের সূত্র হচ্ছে রুট ওভার 8 RT/m আর রুট ওভার 8 PV/m। তো পি এর সাথে কি বর্গমূলের সমানুপাতিক না? তাহলে চাপ যদি তুমি বাড়াও, গড় মুক্ত পদ, এই গড় মুক্ত বেগ বাড়বে। চাপ বাড়ালে গড় মুক্ত বেগ বাড়বে, চাপ বাড়ালে গড় মুক্ত বেগ বাড়বে। আচ্ছা, এরপর এখানে আমাদের বলছে যে গ্যাসের গতিতত্ত্ব অনুসারে -273°C তাপমাত্রায় গতিশক্তি কত হবে? এটা কি পরমশূন্য তাপমাত্রা? পরমশূন্য তাপমাত্রায় গতিশক্তি এবং আয়তন শূন্য হয়ে থাকে। এর নিচে যত টেম্পারেচার কমানো হবে গ্যাসের আয়তন কিন্তু নেগেটিভ। ধরো তুমি এখান থেকে করছো -274°C, তখন ভি কি হবে? ভি কিন্তু নেগেটিভ হবে, যেটা বাস্তবে পসিবল না। দুইটা গ্যাসের গতিশক্তি কখন ইকুয়াল হবে? যখন টেম্পারেচার সেম হবে। আমরা একটু আগে দেখছি 3/2 এন আরটি ছিল, টি সেম থাকলে গতিশক্তি সেম থাকবে। কার্বন, নাইট্রোজেন এবং অক্সিজেনের পারমাণবিক ওজন মানে আণবিক ভর দেওয়া আছে যে এদের মধ্যে কোন দুইটার ব্যাপন হার সমান হবে?
কোন দুইটার ব্যাপন হার সমান হবে। আচ্ছা, ব্যাপন হার সমান মানে কি, সেখানে আমার মলিকিউলার ওয়েট সেম হতে হবে। ব্যাপন হার সমান বলতে সেই জায়গায় আমাকে মলিকিউলার ওয়েট যেখানে সেম আছে সেইটা খুঁজতে হবে। তা একটু খেয়াল করো, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত? কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 44। কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর 44। তারপরে N2O, N2O না, নাইট্রোজেন ডাইঅক্সাইড। তো নাইট্রোজেন ডাইঅক্সাইডের আণবিক ভর কত? নাইট্রোজেন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 46। তাতে এটা ইকুয়াল হবে না। বাট কেন আমরা এটা বললাম? কারণ আর এর সাথে কি আছে? আণবিক ভরে ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। তাহলে সেই হিসেবে যার আণবিক ভর সমান তাদের ব্যাপন হার সমান। কার্বন ডাইঅক্সাইড 44, নাইট্রাস অ্যাসিডও কিন্তু 44। নাইট্রাস অ্যাসিড বলছি নাইট্রাস অক্সাইড N2O, N2O এর কত আসে? 44 আছে। তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড এবং এই N2O এই দুইটা যেহেতু 44 আছে, এই দুইটা ইকুয়াল হবে। কারণ কার্বন মনোক্সাইডে কত আসে? কার্বন মনোক্সাইডের আছে হচ্ছে 28 কার্বন, তারপরে N2O তো 44 বললাম, আর এটা তো তোমার 46, তাহলে দুটো একই। একটা গ্যাসকে সংকুচিত করে, একটা গ্যাসকে সংকুচিত করে প্রথমে কি করতে বলছে? সংকুচিত করতে বলছে, তারপরে হঠাৎ সম্প্রসারিত করতে বলছে। যদি সংকুচিত করে হঠাৎ সম্প্রসারণ করো তাহলে গ্যাসের তাপমাত্রাটা বেড়ে যাবে। কেন? কারণ এটা জুল থমসন প্রভাবে। সংকুচিত করে যদি আবার হঠাৎ প্রেসার বাড়ানো হয়, সম্প্রসারণ করা হয়, তাহলে টেম্পারেচার বাড়বে। ওই টেম্পারেচার বাড়বে বলছে, টেম্পারেচারটা কমবে। জুল থমসন প্রভাবে যদি কোনো গ্যাসকে সংকুচিত করা, প্রেসার কমিয়ে সংকুচিত করে আবার হঠাৎ সম্প্রসারণ করলাম, হঠাৎ যদি প্রেসার বাড়ায়, তাহলে গ্যাসের টেম্পারেচারটা কমে যাবে। জুল থমসন প্রভাবের মূল কারণটা কি? জুল থমসন প্রভাবের মূল কারণ কি? মূল কারণ হচ্ছে গ্যাসের অণুসমূহের মধ্যে পারস্পরিক আকর্ষণ। এলপিজি গ্যাসের প্রধান উপকরণ কোনটা? এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসেস। এলপিজি ফুল মিনিংটা এটা। শর্ট সিলেবাসের বাইরে দুই একটা কোশ্চেন রাখছি, এগুলো মূলত যেসব জায়গায় ফুল সিলেবাস আছে সেইগুলোর জন্য। এখানে কি এলপিজিতে কি কি থাকে? বিউটেন আর প্রোপেন থাকে। এলপিজিতে আমাদের সাধারণত বিউটেন আর প্রোপেন থাকে। এইটাই কিন্তু আবার আমরা রান্নার জ্বালানি হিসেবে ব্যবহার করি, কারণ আমরা এলপিজি সিলিন্ডারই বেশি ব্যবহার করে থাকি। দেখো চারটে কোশ্চেন, এখানে টোটাল 5টা গ্যাস। এই 5টা গ্যাসের ভ্যান ডার ওয়ালস ধ্রুবক দেওয়া আছে। এর মধ্যে বোঝা যাচ্ছে, দেখো অ্যামোনিয়া এর সব থেকে বেশি আর হাইড্রোজেনের সব থেকে কম। কোশ্চেনে কি বলছে? কোনটাকে সব থেকে বেশি সহজে তরল করতে পারবা? যার এর মান যত বেশি তাকে তত দ্রুত, মানে তত সহজে তরলে রূপান্তর করা যাবে। তো এখানে এই 4.17 সব থেকে বেশি, সেটা কার? অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়াকে সব থেকে সহজে তরল করা যাবে। দেখো সাস্টে জুল থমসন থেকে কোশ্চেন আছে, জুল থমসনের প্রভাবে জন্য নিচের কোনটা সঠিক? গ্যাসের অণুগুলোর অভ্যন্তরীণ শক্তি হতে তাপ শোষণ করবে। জুল থমসনে কি তাপ যেহেতু শোষণ করে নিচ্ছে, এই জন্য কিন্তু সেখানে গ্যাসের টেম্পারেচারটা কমে যায়। একটু আগে দেখলাম না যে প্রথমে সংকুচিত করে যদি হঠাৎ সম্প্রসারণ করা হয় তাহলে টেম্পারেচার কমে যাবে, কারণ গতিশক্তি অভ্যন্তরীণ শক্তি হতে তাপটা শোষণ করে নেয় গ্যাসের অণুগুলা, এই জন্য টেম্পারেচারটা কমে যায়। ব্যাপন হার সমান, একই তাপমাত্রা ও চাপে কার কার ব্যাপন হার সমান? তো এটা আমাদের হিসেব করে বের করতে হবে। আণবিক ভর যদি সমান হয় ব্যাপন হার সমান হবে। তো দেখো একটু আগে এটা সলভ করছি না, এটারও 44 আণবিক ভর, এটারও 44 আণবিক ভর, আর তো বাকিগুলো দেখার দরকার হচ্ছে না। সিএনজি স্টেশনে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ কত হয়? 96%। এটাও মুখস্থ করতে হবে। এলপিজি সিলিন্ডারে লিকেজ শনাক্তকরণের জন্য কোনটি ব্যবহার করতে হয়? মারক্যাপটান ব্যবহার করতে হয়। এইটা কোনটার ব্যাপন ক্ষমতা সব থেকে বেশি? দেখো ফ্লোরিন পরিবেশে F2 হিসেবে থাকে, অক্সিজেন O2 হিসেবে থাকে, নিয়ন নিষ্ক্রিয় গ্যাস Ne হিসেবে থাকে, ক্লোরিন Cl2 হিসেবে থাকে। এর মতো খেয়াল করে দেখো সব থেকে আণবিক ভর কম কার? নিয়নের না? কারণ নিয়ন দেখো একটা অণু হিসেবে, সিঙ্গেল অণু হিসেবে আছে, পরমাণু হিসেবে পরিবেশে থাকে। তাহলে আমরা জানি ব্যাপন হার আণবিক ভরের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। যার আণবিক ভর সব থেকে কম তার ব্যাপন হার সব থেকে বেশি, তার মানে ক্ষমতা সব থেকে বেশি। নিয়নের ব্যাপন ক্ষমতা কিন্তু সব থেকে বেশি। এটা উদ্ভিদ মূলের সাহায্যে ইউরিয়া সার কি অবস্থায় শোষণ করে? উদ্ভিদ মূলের সাহায্যে ইউরিয়া সার কি হিসেবে শোষণ করবে?
নাইট্রেট সল্ট হিসেবে শোষণ করে। এখন বজ্রপাত হলে এই আমাদের কিন্তু আচ্ছা আচ্ছা ওখানে ইউরিয়া সার তৈরিতে প্রাকৃতিক গ্যাস কিভাবে যেভাবে ব্যবহৃত হয়, ইউরিয়া সার তৈরিতে প্রাকৃতিক গ্যাস আমরা কিভাবে ব্যবহার করি? সংশ্লেষ, সিনথেসিস অফ অ্যামোনিয়া, অ্যামোনিয়া সংশ্লেষ পদ্ধতিতে। এক্সটা কি হবে এখানে? নাইট্রোজেন ডাইঅক্সাইড না এনও আর ও2 মিলে কি হবে? নাইট্রোজেন ডাইঅক্সাইড। আচ্ছা বজ্রপাতের ফলে এখানে যে কোশ্চেনটা এখানে নাই সরাসরি, যে বজ্রপাতের ফলে এই যে এটা বজ্রপাতের ফলে কি বৃদ্ধি পায়? নাইট্রেট আয়নটা কিন্তু বৃদ্ধি পায়। বজ্রপাতের ফলে আমাদের নাইট্রেট আয়নটা বৃদ্ধি পায়। ও2 থেকে ও3 পাওয়ার শর্তটা কি? ও2 থেকে তুমি কিভাবে ও3 পাবা? এটা তুমি বজ্রক্ষরণের জন্য পাবা, যে অক্সিজেন যখন বজ্রপাত হবে এই ও2টা কি ডাইঅক্সিজেন আর এটা তো ট্রাইঅক্সিজেন, ডাইঅক্সিজেন আর ট্রাইঅক্সিজেন। বিদ্যুৎ ক্ষরণের জন্য এটা সাধারণত হয়ে থাকে। আচ্ছা যেটা আমি বলতে চাচ্ছিলাম, এই যে বজ্রপাত কত ডিগ্রি টেম্পারেচারে হয়ে থাকে? বিদ্যুৎ ক্ষরণ, বিদ্যুৎ ক্ষরণে আমরা কত টেম্পারেচার পাই? প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পেয়ে থাকি। প্রথমে বিদ্যুৎকরণ হয়, নাইট্রোজেন অক্সিজেন বাতাসে থাকে, নাইট্রোজেন অক্সিজেন থাকে, ওরা বিক্রিয়া করে নাইট্রাস অক্সাইড তৈরি করে, এনও তৈরি করে 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন করে। পরবর্তীতে এই এনও বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 50 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে, ওটা পানির সাথে বিক্রিয়া করে করে নাইট্রিক অ্যাসিড তৈরি করে। এই ওই যে নাইট্রিক অ্যাসিড সেটা পানির ক্ষারের সাথে, যেমন ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, এটাগুলোর সাথে যখন মিশে যায় তখন নাইট্রেট সল্ট হিসেবে মাটিতে থাকে, পরে উদ্ভিদ ওইটা গ্রহণ করে নেয়। এটাই হচ্ছে অ্যামোনিয়া থেকে নাইট্রেট পরবর্তী নাইট্রোজেন অ্যামোনিয়া থেকে নাইট্রাইট তৎপরবর্তী নাইট্রেট তৎপরবর্তী নাইট্রেটে রূপান্তর করলে সেই বিক্রিয়াটাকে কি বলা হয়? তো এটা কিন্তু অনেকটা চেইন রিয়াকশন, এটাকে বলা হয় নাইট্রিফিকেশন। নাইট্রিক অ্যাসিড বৃষ্টির পানির সাথে মিশে মাটিতে আসে এবং মাটির কোন ক্ষারকীয় পদার্থের সাথে বিক্রিয়া করে? ক্যালসিয়াম, এই তো বললাম একটু আগেই, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট এদের সাথে বিক্রিয়া করে। উদ্ভিদ কিভাবে সরাসরি বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন গ্রহণ করে থাকে? উদ্ভিদ সরাসরি কিভাবে বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন গ্রহণ করে? সিম্বায়োটিক ব্যাকটেরিয়ার মাধ্যমে। সিম্বায়োটিক ব্যাকটেরিয়ার মাধ্যমে। সিম্বায়োটিক ব্যাকটেরিয়া কোথায় কোথায় থাকে? সিম্বায়োটিক ব্যাকটেরিয়া যদি বলা হয় মটর, শোলা এবং শিম, এই তিনটাতে। কোনটা ফটোকেমিক্যাল স্মোক সৃষ্টির জন্য দায়ী? কোনটি ফটোকেমিক্যাল স্মোক সৃষ্টি করার জন্য দায়ী? নাইট্রোজেনের অক্সাইডগুলো ফটোকেমিক্যাল স্মোক সৃষ্টির জন্য দায়ী। আচ্ছা এখান থেকে একটা জিনিস তাহলে আমরা পড়ে ফেলতে পারি, একটা হচ্ছে প্রাইমারি দূষক এবং সেকেন্ডারি দূষক বলে। এই যে প্রাইমারি দূষক, দেখো এগুলো মনে রাখা টাফ, তাহলে আমি একটু সহজে বলে একটু খেয়াল করো। দেখো 3-এর কম সব, যাদের অণুর সংখ্যা ওই অণুতে পরমাণুর সংখ্যা 3-এর কম তারা সবাই হবে এই প্রাইমারি দূষক এক্সেপ্ট অ্যামোনিয়া। অ্যামোনিয়াতে দেখো 4টা টোটাল। 3-এর কম, এইভাবে মনে রাখো, 3-এর কম হলে প্রাইমারি দূষক। 3-এর বেশি হয়ে গেলে, 3-এর বেশি হয়ে গেলে সেটা হবে আমার সেকেন্ডারি দূষক এক্সেপ্ট নাইট্রোজেন ডাইঅক্সাইড। এই দুইটা এক্সেপ্ট, তাহলে আলাদা করে ছন্দ দিয়ে আর কিন্তু পড়া লাগতেছে না, তো মনে রাখা হয় টাফ। কোনটা ওজোন স্তর সৃষ্টির জন্য দায়ী না? ওই ওজোন স্তর সৃষ্টি বলতেছে, ওজোন স্তর ধ্বংসের জন্য কোনটা দায়ী না? আচ্ছা ওজোন স্তর ক্ষয় করে কারা? যারা গ্রিনহাউস গ্যাস, কি কি গ্রিনহাউস গ্যাস আছে? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ওজোন, সিএফসি, নাইট্রোজেনের অক্সাইডগুলা, জলীয় বাষ্পগুলা। তা এর মধ্যে আমরা বলি যে প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটা? প্রধান গ্রিনহাউস গ্যাস যেহেতু সব থেকে বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড এখানে গ্রিনহাউস গ্যাস সৃষ্টি করতেছে, এই জন্য এই কার্বন ডাইঅক্সাইডটা প্রধান গ্রিনহাউস গ্যাস আমরা বলে থাকি এটাকে। আর সব থেকে এই সিএফসিটা দেখো সব থেকে বেশি খারাপ।
আচ্ছা, এখানে যে কোশ্চেনটা ছিল কোনটা ওজোন স্তরের জন্য সৃষ্টি ধ্বংসকারীর জন্য দায়ী না, তো সিএফসি আছে, আল্ট্রাভায়োলেট রশ্মি দ্বারা ওজোন স্তর ধ্বংস হয়। কারণ ওজোন গ্যাস কি করে, ইউভি রশ্মি থেকে রক্ষা করার কাজই তো তার। তাহলে ইউভি রশ্মি দ্বারা ওজোন স্তর ধ্বংস হয়ে যায়। শুধুমাত্র কার্বন মনোক্সাইড দ্বারা ধ্বংস হয় না, ক্লোরিন দিয়েও কিন্তু ধ্বংস হয়ে যায়। গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী না। কি কি দায়ী না দেখো এখানে লিখে রাখছি আমি। নাইট্রোজেন, হাইড্রোজেন এবং অক্সিজেন এরা গ্রিন হাউসের প্রভাব নাই, তার মানে এদের জন্য এরা গ্রিন হাউস তৈরি করতে পারে না। নিচের কোন গ্যাসটা বায়ুমণ্ডলে গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী? কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী। আচ্ছা, এবার আমরা একটু ম্যাথমেটিক্যাল টার্ম করতে পারি। সিএফসি যে সকল ম্যাথমেটিক্যাল টার্ম আছে, যে নাম থেকে অন্য অন্য জিনিস বের করতে হয়। সিএফসির ফুল মিনিং কি? ক্লোরো ফ্লোরো কার্বন, তাই না? ক্লোরো ফ্লোরো কার্বন। এরকম কোশ্চেন আসে যে সিএফসি 11, সিএফসি 11 এটার গাঠনিক সংকেত কেমন, বা সিএফসি 11 সমান কি? তাহলে এখানে কি করতে হবে, এরকম যেটা বলবে এগুলোর সাথে কি করবা, 90 যোগ করবা। 90 যোগ করলে কত হয়? এখানে আসে হচ্ছে 102 আসে। এখন কথা হচ্ছে দেখো, সিএফসিতে থাকে কি, ক্লোরো ফ্লোরো কার্বন। প্রথমে ফ্লোরিনটাকে প্রাধান্য দিব, তা এই জায়গায় সর্বদা মনে রাখবা প্রথম যে অরটা থাকবে সেটা হবে কার্বন, দ্বিতীয় যে অরটা থাকবে সেটা হবে হাইড্রোজেন, তৃতীয় যে অরটা থাকবে সেটা হবে আমার ফ্লোরিন। তাহলে দেখো এখানে কার্বন কয়টা? কার্বন একটা। এই জায়গায় কার্বন একটা, একটা কার্বনের কয়টা হাত থাকে? চারটা হাত থাকে। এখানে হাইড্রোজেন আছে? নাই। ফ্লোরিন কয়টা আছে? ফ্লোরিন দুইটা আছে। বাকি যতগুলো হাত থাকবে সবগুলোকে তুমি ক্লোরিন দ্বারা পূর্ণ করবা। সিএফসি 11 এর সংকেত কি? CF2। এটা তো সিএফসি 12 পড়লাম, সিএফসি 11 না। তাহলে সিএফসি 12 এর সংকেত কি আসতেছে? CF2Cl2, CF2Cl2। ঠিক সেম ভাবে আমরা আরো একটা দেখতে পারি। ধরো আমরা বললাম ফিরিয়ন 114, যাই বলুক না কেন, ফিরিয়ন বলুক সিএফসি বলুক, তুমি সবার সাথে 90 যোগ করবা। তাহলে এখানে আসে 4, 9 এর 1 10, 10 এর 0 হাতে 1, 204 আসতেছে এখানে। তার মানে কার্বন এখানে কয়টা? কার্বন এখানে দুইটা। তাই সব কার্বনের চারটা করে হাত থাকে, চারটা করে হাত দিয়ে দাও। এই জায়গাটাতে কি আছে? এখানে দেখো তোমার ফ্লোরিন কিন্তু চারটা, তো তুমি চাইলে এখানে দুইটা দিতে পারো, এখানে দুইটা দিতে পারো, এখানে দুইটা দিতে পারো, এখানে দুইটা দিতে পারো, বাকিগুলো ক্লোরিন দিতে হবে। তাহলে এখানে তুমি কি পাচ্ছ? C2F4Cl2, এটা হচ্ছে ফিরিয়ন 114। এখন সেম ভাবে আরো একটা জিনিস উল্টা করে আসতে পারে, তোমাকে এরকম বলতে পারে CF2Cl2, এটার নাম কি? এটার নাম কি? কি করবা তুমি? সংখ্যা বের করবা। কার্বন কয়টা? কি বের করবা? কার্বন, হাইড্রোজেন এবং ফ্লোরিন, এই তিনটা বের করবা। কার্বন কয়টা এখানে? কার্বন হচ্ছে একটা, হাইড্রোজেন নাই, ক্লোরিন দেখতে হবে না। এই এফ কয়টা আছে? দুইটা আছে। এখান থেকে 90 বাদ দিবা। 90 বাদ দিলে কত থাকে? 12 থাকে। এটাই হচ্ছে সিএফসি 12। এটাই হচ্ছে সিএফসি 12। সিম্পল হিসেব একদম। আচ্ছা, এই সিএফসি এর কিছু ব্যবহার আছে, চাইলে পড়ে রাখতে পারো। এখন আসো, কোনটা সিএফসি এর অন্তর্ভুক্ত না? কোনটি সিএফসি এর অন্তর্ভুক্ত না? সাস্টের কোশ্চেন এগুলো আবারও সাস্টেই আসতে পারে। সিএফসি এর অন্তর্ভুক্ত না, দেখো CF3, এইটা অন্তর্ভুক্ত না। কেন? কারণ সিএফসিতে বলেছি ক্লোরো ফ্লোরো কার্বন, এইতে ফ্লোরিন থাকতে হবে, ক্লোরিন থাকতে হবে। তাহলে এই যে যৌগটা দেখো, একটাও ক্লোরিন এই জায়গায় নাই, প্রেজেন্ট নাই। যেহেতু ক্লোরিন নাই সেজন্য এটা সিএফসি হবে না। সিম্পল হিসাব, আর অন্য কোনো কনসেপ্ট কিন্তু না জানলেও আমরা এটা অ্যান্সার করতে পারছি। ফিরিয়ন 12 তো আমরা বের করছি, ফিরিয়ন 12 সিএফসি 12 সেম জিনিস, 90 যোগ করবা Cl2F2, এটা তো আমরা একটু আগে বের করছি। সিএফসি ওজোন স্তর ধ্বংস করে কিভাবে? সিএফসি ফ্রি রেডিক্যাল তৈরি করে, ফ্রি রেডিক্যাল তৈরি করে সেটার জন্য ওজোন স্তরটা ধ্বংস হয়ে যায়। এই ফ্রি রেডিক্যাল তৈরি করার জন্য যে জিনিসটা আমাদের প্রয়োজন হয় সেটা হচ্ছে ইউভি রশ্মি। তৈরি করার জন্য আমাদের সাধারণত ইউভি রশ্মির প্রয়োজন হয়।
গ্রিন হাউস প্রভাবের জন্য সব থেকে দায়ী তো একটু আগে আমরা বললাম, যেহেতু সে 50% দায়ী সেজন্য এটাকে আমরা প্রধান বলি বা এটা বেশি দায়ী। এসিড বৃষ্টিতে প্রধান ভূমিকা রাখে কোনটা? এসিড বৃষ্টিতে সাধারণত প্রধান ভূমিকা রাখে কোনটা? দেখো বায়ুমণ্ডলে থাকে নাইট্রোজেন, অক্সিজেন থাকে, সালফার থাকে, এগুলা তাহলে নাইট্রোজেনের অক্সাইডগুলা এবং সালফারের যে অক্সাইড এইগুলাই সাধারণত গ্রিনহাউস গ্যাসের জন্য, গ্রিনহাউস বলতেছি, এসিড বৃষ্টির জন্য সব থেকে বেশি দায়ী হয়ে থাকে। নাইট্রোজেনের অক্সাইডটা হলে কি নাইট্রোজেন ডাইঅক্সাইড, আর সালফার অক্সাইড সালফার ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড, এগুলো তো এখানে এই দুইটাই আছে, তাহলে এই দুইটা নিতে হবে আমার। নাইট্রোজেনের ডাইঅক্সাইডটা আর সালফার ট্রাইঅক্সাইডটা এই দুইটা সব থেকে বেশি এসিড বৃষ্টির জন্য দায়ী। আচ্ছা, ফটোকেমিক্যাল স্মগ কোনটি ফটোকেমিক্যাল স্মগ তৈরিতে ভূমিকা রাখে না? সিএফসি কোনো ফটোকেমিক্যাল স্মগ তৈরিতে ভূমিকা রাখে না, এইটাই কিন্তু প্রায় আমরা ভুল করে থাকি। এটা ভুল করা যাবে না, একদম ঠোঁটস্থ করে ফেলতে হবে। একদম ঠোঁটস্থ মানে একদম ঠোঁটস্থ। এসিড বৃষ্টিতে কোন কোন এসিড থাকে? এসিড বৃষ্টিতে কোন কোন অ্যাসিড থাকে? সালফিউরিক অ্যাসিড থাকে, নাইট্রিক অ্যাসিড থাকে। এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড সেখান থেকে আসে এটা, আর সালফার ট্রাইঅক্সাইড যেটা সেটা থেকে আসে সালফিউরিক অ্যাসিড। কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ফলে সৃষ্ট অ্যাসিড বৃষ্টি কোন গ্যাসের কারণে হতে পারে? কয়লাতে কি থাকে? আমরা শর্ট সিলেবাসের বাইরে যে চ্যাপ্টারগুলো ছিল সেই ক্লাসেই বলছিলাম কয়লাতে সবচেয়ে বেশি পরিমাণে সালফার থাকে, তাহলে সালফারের অক্সাইডটা কি হবে? অবশ্যই সালফার ডাইঅক্সাইড। এবার আসো অম্লক্ষারকের যে মতবাদগুলো আছে সেইগুলো নিয়ে আমরা যদি কথা বলি। ওভারঅল কিন্তু সকল টপিক এখানে দেখো ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। প্রথমে আসো লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড আমরা কিভাবে চিনব? লুইস অ্যাসিড আমরা কিভাবে চিনব? তা লুইস অ্যাসিড চেনার বেশ কতগুলো উপায় আছে। প্রথমত পজিটিভ চার্জ দেখব আমরা, একটা পজিটিভ চার্জগুলো দেখব। আরেকটা কি দেখব? ইলেকট্রন ঘাটতি দেখব, অষ্টক অপূর্ণ দেখব। ওভারঅল আমরা এখানে বলতে পারি অষ্টক অপূর্ণ থাকবে, প্রশমগুলা অষ্টক অপূর্ণ থাকে। আর কিছু অধাতব আছে যেগুলো আমরা বলি যে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, এগুলো এভাবে মুখস্থ করতে পারে, এগুলো হচ্ছে লুইস অ্যাসিড। তাহলে এখানে একটু খেয়াল করো তো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই জায়গাটাতে কি অ্যালুমিনিয়াম এর শেষ কক্ষপথে তিনটা ইলেকট্রন থাকে, তিনটা ক্লোরিনের সাথে বন্ড গঠন করছে, তাহলে টোটাল 6টা ইলেকট্রন হচ্ছে, দুইটা ঘাটতি আছে না? যেহেতু দুইটা ঘাটতি আছে সেজন্য অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা হচ্ছে লুইস অ্যাসিড। ঘাটতি থাকলে লুইস অ্যাসিড, অষ্টক অপূর্ণ থাকলে লুইস অ্যাসিড। আচ্ছা, বাকি অপশনগুলো দেখার দরকার নাই, কিন্তু অ্যামোনিয়াটা কি এটা একটু আমরা যদি জানি, এটা হচ্ছে লুইস ক্ষার। কেন লুইস ক্ষার? আচ্ছা, এখান থেকে তাহলে আমরা পড়ে ফেলতে পারি লুইস ক্ষার। লুইস ক্ষার কিভাবে চিনব? লুইস ক্ষার প্রথম পয়েন্ট, এটা মুক্ত জোড় ইলেকট্রন থাকবে। এখানে আমাদের মুক্ত জোড় ইলেকট্রন থাকতে হবে। তারপরে দ্বিতীয়ত নেগেটিভ চার্জ থাকবে, পরমাণুগুলো চেনার জন্য এটা করতে হবে। আর কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট যৌগগুলা, এই তিনটা কথা মনে রাখতে হবে। তাহলে অ্যামোনিয়াতে দেখো মুক্ত জোড় ইলেকট্রন আছে, সেজন্য এটা হবে কিন্তু লুইস ক্ষার। আচ্ছা, নিচের কোনটি অসত্য? নিচের কোনটা অসত্য? সত্য না। অ্যামোনিয়াম আয়ন ইজ দ্য কনজুগেট অ্যাসিড অফ বেজ অ্যামোনিয়া, ঠিক আছে না? আচ্ছা, এখানে তাহলে কি আসতেছে? কনসেপ্টটা আমার আসতেছে অণুবন্ধী অ্যাসিড ক্ষার, তাই না? অণুবন্ধী অ্যাসিড ক্ষার। যদি আমাকে অণুবন্ধী অ্যাসিড বের করতে বলে আর কি বের করতে বলে, অণুবন্ধী ক্ষার বের করতে বলে, দুইটা জিনিস, বি দিয়ে বেস বোঝাচ্ছি আর এ দিয়ে অ্যাসিড বোঝাচ্ছি। আচ্ছা,
যদি অণুবন্ধী অ্যাসিড বলে, আচ্ছা এদের মধ্যে আগে একটা জিনিস বুঝতে হবে, মূল পার্থক্যটা কিসে হয়? মূল পার্থক্যটা হাইড্রোজেন আয়নে হয়। তুমি যদি সালফিউরিক অ্যাসিডের কথা বলো, এটা কি অ্যাসিড? অ্যাসিডের কি থাকবে? এই জায়গা থেকে তুমি বের করতে পারবে এটার অণুবন্ধী বেস। কি করে বের করবে? একটা হাইড্রোজেন আয়ন বাদ দিতে হবে। তাহলে যদি অণুবন্ধী বেস বের করতে বলে সেখানে একটা প্রোটন বাদ দিবা, অণুবন্ধী অ্যাসিড বের করতে বললে সেখানে একটা হাইড্রোজেন আয়ন যোগ করে দিবা। এই কনসেপ্ট কমপ্লিট। প্রোটনের পার্থক্য থাকবে। এরকম কোশ্চেন আসতে পারে অণুবন্ধী অ্যাসিড ক্ষারের মধ্যে পার্থক্য থাকে কিসে? একটা প্রোটনেরই পার্থক্য থাকে। তাহলে এখানে যে কোশ্চেনটা নিচের কোনটা অসত্য? দেখো, অ্যামোনিয়া এবং পানি এরা কি কনজুগেট হবে কখনো? না, অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়াম আয়ন, পানি থেকে হাইড্রোনিয়াম আয়ন বা ওএইচ আয়ন এগুলা। এখানে কি বলছে? ওএইচ আয়নের কনজুগেট বেস হচ্ছে পানি। ওএইচ আয়নের কনজুগেট, ওএইচ আয়নটা কার কনজুগেট ক্ষার? পানির কনজুগেট ক্ষার। তাই বেস বলছে একটা হাইড্রোজেন আয়ন বাদ দিলে কি হয়? ওএইচ আয়ন আসে। এই তো কনজুগেট পেয়ার। তো নিচের কোনটা লুইস অ্যাসিড না? অ্যালুমিনিয়াম 3+ লুইস অ্যাসিড না। পজিটিভ আয়ন হলেও এর অষ্টক পূর্ণ আছে। তুমি দেখো, এটা এক্সেপশনাল। পজিটিভ আয়ন তারপরে এটা পূর্ণ না, অষ্টক পূর্ণ আছে, এই জন্য এটা লুইস অ্যাসিড হবে না। অষ্টক পূর্ণ থাকলে সেটাকে আমরা বলতে পারবো না। আচ্ছা, এখন দেখো এরপরে কোশ্চেনটা বলছে কোন যৌগটা প্রোটোফিলিক, মানে প্রোটন গ্রাহী। কোন যৌগটা প্রোটন গ্রাহী? প্রোটন গ্রাহী সাধারণত, দেখো প্রোটন গ্রাহী এবং উভধর্মী দুইটা কিন্তু আলাদা। এইখানে এই প্রোটোফিলিক যদি বলে তোমাকে তোমার মাথায় চলে আসে দুইটা জিনিস, একটা অ্যামোনিয়া আসে আর একটা পানি আসে। কারণ তারা দেখো অ্যামোনিয়া হাইড্রোজেন আয়ন গ্রহণ করে অ্যামোনিয়াম আয়ন তৈরি করে, পানি হাইড্রোজেন আয়ন গ্রহণ করে কি করে? হাইড্রোনিয়াম আয়ন তৈরি করে। দুইজনেরই কি আছে? প্রোটন গ্রহণ করার সক্ষমতা আছে। কিন্তু স্পেসিফিকভাবে শুধুমাত্র প্রোটোফিলিককে অ্যামোনিয়া। কেন? কারণ পানি একই সাথে অ্যামফোটেরিক মানে উভধর্মী। সে প্রোটন গ্রহণও করতে পারে, দানও করতে পারে। মানে এখানে যখন প্রোটন সে দান করবে কি হবে? ওএইচ আয়ন হবে। এই জন্য এটা আমরা দিব না। যদি আমাকে বলে কোনটি প্রোটন গ্রাহী, সব থেকে বেশি প্রোটন গ্রাহী, তখন অবশ্যই অবশ্যই অ্যামোনিয়া এর যৌগগুলো দিতে হবে। অ্যামোনিয়া এর যৌগগুলো কি কি? ওই যে হাইড্রোজেন আছে, N2H4 আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে, তারপরে অ্যামাইন আছে, এগুলা। আর অ্যামফোটেরিক পানি, অ্যালকোহল, বেনজিন এগুলা দিলেই হয়। এগুলা প্রোটন দান বা গ্রহণ দুইটাই করতে পারে। আর প্রোটিন নিরপেক্ষ কারা? C2H4Cl2 এইগুলা, ওগুলা দরকার নাই। এবার এটা একটু খেয়াল করি। আচ্ছা, এই জায়গা থেকে আরো একটা জিনিস একটু পড়ে রাখতে হয়, তারপর আমি এই কোশ্চেনগুলো সলভ করে দিচ্ছি। সেটা হচ্ছে অম্লত্ব ক্ষারত্ব টপিকগুলো কতকগুলো একটু মুখস্থ করে রাখলে ভালো হয়। যেমন কতকগুলো জিনিস তো আমরা সহজে বের করতে পারি। আচ্ছা, আগে আমি এই জিনিসটা একটু বলি। ফসফরিক অ্যাসিড H3PO4, H3PO3, H3PO2, এই দুইটার ক্ষারকত্ব নিয়েই বেশি ঝামেলা হয়, এই তিনটা। কারণ এদের গাঠনিক সংকেত থেকে এটা আসে। ক্ষারকত্ব বলতে আমরা অ্যাসিডেরই বুঝবো। একটা অক্সিজেন যে কয়টা থাকবে তার থেকে এক কম হবে। 4টা অক্সিজেন আছে, তাহলে এটার ক্ষারকত্ব, এটা তো অ্যাসিডের তার অম্লত্ব থাকবে না, অ্যাসিডের আমরা বলবো ক্ষারকত্ব। এর হচ্ছে দুইটা, এর অক্সিজেন দুইটা আছে, এরা হবে একটা। এটা সেম ভাবে তুমি যদি সালফিউরিক অ্যাসিডে বলো দুইটা হাইড্রোজেন আয়ন দিতে পারে, এই জন্য এর ক্ষারকত্ব 2। সেম ভাবে মনে রাখতে পারবা কার্বন ডাইঅক্সাইডের ক্ষারকত্ব কত? কার্বন ডাইঅক্সাইডের ক্ষারকত্ব 2। এরপরে তুমি পড়তে পারো কতগুলো অম্লত্বর এক্সাম্পল। অম্লত্বের এক্সাম্পল কি? অম্লত্ব সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ত্যাগ করতে পারে 1, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটা একটু পড়তে হবে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড 3, কিন্তু Al2O3 এটার জন্য 6, Fe2O3 এটার জন্য 6। এই কয়টা একটু কষ্ট করে মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, এখানে দেখো একটা ওএইচ, এখানে 3টা ওএইচ, এখানে 2টা, এখানে পারক্লোরিক অ্যাসিড। এদের মাঝে পারক্লোরিক অ্যাসিড এটাও একটা অ্যাসিড, POH এর 3 মানে ধাতু অক্সাইড। কেমন? ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড ক্ষারীয়, কিন্তু অধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড কি অ্যাসিডীয় হবে। তাহলে এই ফসফরাস তো অধাতু, তার অক্সাইড কি হবে? অ্যাসিডীয়। তার মানে
ক্যালসিয়াম এবং সোডিয়ামের হাইড্রোক্সাইডগুলো ক্ষার, আর পটাশিয়াম এবং পারক্লোরিক অ্যাসিড, তার মানে এখানে দুইটা ক্ষার এবং দুইটা অ্যাসিড বিদ্যমান। এই দুইটা হচ্ছে অ্যাসিড। সালফেট ও ফসফেট এদের অনুবন্ধী অ্যাসিড কি? অনুবন্ধী অ্যাসিড বলতে একটা করে হাইড্রোজেন যোগ করতে হবে। তাহলে এখানে কি আসবে? সালফেটের সাথে একটা যোগ করো, তাহলে একটা নেগেটিভ কমবে, বাইসালফেট আয়ন হবে। এই যে বাইসালফেট আয়ন হবে। আর এখানে কি হবে? বাইফসফেট আয়ন হবে। তার মানে বি উত্তর হবে এই ক্ষেত্রে। এগুলা কিন্তু সহজ এবং ইম্পর্টেন্ট। সহজ এবং ইম্পর্টেন্ট, যেহেতু ফার্স্টের কোশ্চেন আবারও রিপিট হতে পারে। এই বিক্রিয়ায় HCl এর অনুবন্ধী ক্ষার, অনুবন্ধী ক্ষার বলতে একটা হাইড্রোজেন বাদ দাও, ক্লোরাইড আয়ন। একটা হাইড্রোজেন বাদ দিলে এখানে কি আসে? ক্লোরাইড আয়ন আসে। তাহলে এখানে কি? আচ্ছা, এই কোশ্চেনটা আরো ঘোরায় আসতে পারে কিন্তু। আচ্ছা, আমি সবগুলো অপশন দেখি আগে। তো এটা কিন্তু কারেক্ট আছে। পানি আর অনুবন্ধী অ্যাসিড একটা হাইড্রোজেন যোগ করবে, তাহলে তো হাইড্রোনিয়াম আয়নই পাবা। এটাও কারেক্ট আছে। হাইড্রোনিয়াম আয়নে অনুবন্ধী ক্ষার, একটা হাইড্রোজেন বাদ দিলে কি আসে? পানি তো আসে। তাহলে সবগুলাই কারেক্ট। জলীয় দ্রবণ আছে এখানে ইনক্লুড। এই জায়গায় কি আছে? জলীয় দ্রবণ। জলীয় দ্রবণের বিক্রিয়াটির ক্ষেত্রে কোনটি মিথ্যা হবে? কোনটা এখানে মিথ্যা হবে? কি মিথ্যা হবে? আচ্ছা, জলীয় দ্রবণটা যেহেতু এখানে চলে আসছে, তা আমরা তো জানি জলীয় দ্রবণ কোন ক্ষেত্রে প্রযোজ্য হয়। এখানে জলীয় দ্রবণটা কিন্তু আমরা আর্হেনিয়াসের কথাটায় আসি, কিন্তু ওটা ওই টপিকের কোশ্চেন না, এটা মিক্সড কোশ্চেন, খেয়াল করো। এটা একটা আয়নিক বিক্রিয়া, যেহেতু আয়ন স্থানান্তর হয়েছে। পিএইচ এর মান 7 হয়, এটাও ঠিক আছে, কারণ নিরপেক্ষ তাতে কি হয়? পিএইচ এর মান 7ই হয়। বিক্রিয়া শেষে দ্রবণটা তড়িৎ প্রবাহিতার হ্রাস পাবে, আর দ্রবণের তাপমাত্রা বৃদ্ধি পাবে। এই লাস্টের অপশনটা একটু খেয়াল করো। বিক্রিয়া শেষে ফেনলফথ্যালিন যোগ করলে দ্রবণটা গোলাপী বর্ণ ধারণ করবে। কিভাবে এখানে গোলাপী বর্ণ ধারণ করবে? এখানে তো গোলাপী বর্ণ ধারণ করবে না, কারণ এটা তো নিরপেক্ষ। প্রথমে দেখো পিএইচ এর মান 7 বলছো, নিরপেক্ষ তোমার তো কোনো কালার ধারণ করবে না। তাহলে এই দুইটা কিন্তু বি আর ই কন্ট্রাডিক্টরি। এইখান থেকে কিন্তু আমি ইটা বলে দিব। লুইস ক্ষার কোনটা? যেখানে বলছি মুক্তজোড় ইলেকট্রন থাকবে। লুইস ক্ষারে আমাদের মুক্ত জোড় ইলেকট্রন থাকবে। তাহলে এখানে আমাকে ঠিক সেইটাই খুঁজতে হবে। অ্যামোনিয়াতে আমরা জানি কিন্তু অলওয়েজ মুক্ত জোড় ইলেকট্রন থাকে। একদম। নিচের বিক্রিয়ায় কোনটা অ্যাসিড কোনটা ক্ষার? নিচের বিক্রিয়ায় কোনটা অ্যাসিড কোনটা ক্ষার? দেখো, এখানে দুইটা অ্যাসিডের বিক্রিয়া করানো হয়েছে। এখন এই হাইড্রোনিয়াম আয়ন, এই নাইট্রিক অ্যাসিড, এখানে কি আসছে? বাইসালফেট আয়ন আসছে। তার মানে এ দেখো, একটা হাইড্রোজেন আয়ন কি এখান থেকে বাদ হয়ে গেছে না? তাহলে হাইড্রোজেন আয়ন বাদ হয়ে যায় কখন? অনুবন্ধী ক্ষারে। তাই বাইসালফেটটা কি? অনুবন্ধী ক্ষার। তার মানে সালফিউরিক অ্যাসিড হচ্ছে অ্যাসিড। তাই সালফিউরিক অ্যাসিডের ভূমিকা হচ্ছে এখানে অ্যাসিড। কি করে বুঝলাম? বুঝতে পারছো তো? সালফিউরিক অ্যাসিড থেকে তুমি এখানে বাইসালফেট আয়ন পাচ্ছ, তার মানে এটা হচ্ছে অনুবন্ধী বেস। তাহলে এটা হচ্ছে অবশ্যই অ্যাসিড। এটা যদি অ্যাসিড হয়, নাইট্রিক অ্যাসিড এখানে কি ক্ষারকের ভূমিকা অংশগ্রহণ করতেছে। এর প্রথমটাই কারেক্ট। পরমাণুর লাউরি মতবাদ অনুসারে দ্বিক্ষারকীয় অ্যাসিড কোনটা? এই যে যার 3টা অক্সিজেন, একটা করে ফসফরাসের যে অ্যাসিডগুলা, সেখান থেকে অক্সিজেনের পরিমাণ যত, তার ক্ষারকত্ব ঠিক ততটা, তার থেকে এক কম হবে। উভয়ধর্মী কোনটা? পানি উভধর্মী অক্সাইড। আরেকটা কথা, হাইড্রোজেনযুক্ত নেগেটিভ যে আয়নগুলো আছে সেগুলো কিন্তু উভধর্মী হয়, কিন্তু হাইড্রোক্সাইড বাদ দিয়ে, মানে অনুবন্ধীর কথা বলতেছি। লুইস অ্যাসিড কোনটা? এটা এটা আমরা এর আগেও দেখেছি, যে পরসমান বিক্রিয়ায় আরহেনিসের সূত্র। আরহেনিসের সূত্র কি? সেখানে আমার অক্সিজেন থাকবে, অক্সিজেন বলতেছি, পানি থাকতে হবে।
আরহেনিয়াসের সূত্রে সেখানে আমার অ্যাকুয়াস ফর্ম মানে জলীয় ফর্মে থাকতে হবে, পানির উপস্থিতি থাকতে হবে, এটাই তো আমার আরহেনিয়াস। তো দেখো অ্যাকুয়াস ফর্ম কোথায় আছে, এটাতে আছে না? অ্যাসিডের তীব্রতা দেখো অনুবন্ধী অ্যাসিড ক্ষারের ক্ষেত্রে যদি আমরা বলি, এটা একটু মনে রাখবা, স্ট্রং অ্যাসিড এর অনুবন্ধী করলে সেটা হবে কি উইক। এটাও মনে রাখবা, স্ট্রংকে অনুবন্ধী করলে সেটা হবে উইক। এখন এখানে তো সেটা বলে না, এখানে বলছে অ্যাসিডের তীব্রতার মধ্যে আরেকটা জিনিস মনে রাখতে হবে, অজৈব অ্যাসিড এর শক্তিমাত্রা জৈব অ্যাসিডের শক্তিমাত্রা থেকে বেশি, জৈব অ্যাসিডের শক্তিমাত্রা থেকে বেশি। আর এই দুইটার মধ্যে আমরা হাইড্রো অ্যাসিডের ক্রমটা জানি না, হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন বোরোমাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ফ্লোরাইড, সবচেয়ে কম হচ্ছে এইচএফ। তাহলে এইটাই তো ভুল দিছে এখানে। সিলভার আয়ন কোন তত্ত্ব অনুসারে অ্যাসিড হবে? সিলভার আয়ন কোন তত্ত্ব অনুসারে অ্যাসিড হবে? এটা একটা আয়ন, সিলভারটাকে একটা আয়ন, তাহলে আয়নগুলা সাধারণত অ্যাসিড হয় কখন? লুইস অ্যাসিড অনুসারে না, আমরা পড়ছিলাম। কোনটি বোরনস্টেড লাউরি অ্যাসিড? নিচের কোনটা বোরনস্টেড লাউরি অ্যাসিড? বোরনস্টেড লাউরি অ্যাসিড মানে কি, প্রোটনীয় যে মতবাদগুলো আছে, প্রোটনের স্থানান্তর যেটা হবে। তাহলে কোনটা বোরনস্টেড লাউরি অ্যাসিড? তাহলে অ্যাসিড বলতে কি, যার হাইড্রোজেন ত্যাগ করার ক্ষমতা আছে। তা হাইড্রোজেন ত্যাগ করার ক্ষমতা কার আছে? অ্যামোনিয়ার আছে না? অ্যাসিড বলতে আমরা যদি স্বাভাবিক কনসেপ্টে আসি, যার হাইড্রোজেন আয়ন ত্যাগ করার ক্ষমতা আছে তাকেই তো আমরা অ্যাসিড বলি। তা সেই হিসেবে এই অপশনগুলোর মধ্যে কার ত্যাগ করার ক্ষমতা আছে? একমাত্র এই অ্যামোনিয়াম আয়নের ত্যাগ করার ক্ষমতা আছে না, বাকি কারোরই কিন্তু নাই। এই সমীকরণ অনুযায়ী 27°C তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার চাপে 200 লিটার হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কি পরিমাণ লোহার প্রয়োজন? কি পরিমাণ লোহার প্রয়োজন, মানে লোহার ভর বের করতে বলছে। সাধারণত কি কি দেওয়া আছে? পি দেওয়া আছে, ভি দেওয়া আছে, টি দেওয়া আছে, পিভিটি দেওয়া আছে। তাহলে এইখান থেকে আমাদের ডাব্লু বের করতে বলছে। ডাব্লু সমান আমরা কি জানি? পিভি, ডাব্লু সমান পিভিএম বাই আরটি জানি। তাহলে এই সূত্রে সরাসরি বসাই দিলে তো হয়ে যায়, তাই না? পি এর মান তো 1 অ্যাটমসফিয়ার, ভি এর মান তো 200 লিটার, আণবিক ভার আয়রনের কত? 56 ডিভাইডেড বাই 0.082, টি হচ্ছে 300। এটা ক্যালকুলেটারে আমরা বসাই দিব, দিলে এরকম যেটা আসে সেটা উত্তর হবে। কত আসতেছে এটা? 454.73, তার মানে 455 এর মতো গ্রাম। স্থির তাপমাত্রায় 30 সেন্টিমিটার, স্থির তাপমাত্রায় 30 সেন্টিমিটার মার্কারি প্রেসার চাপে 200 সেন্টিমিটার কিউ হাইড্রোজেন গ্যাস এবং 40 সেন্টিমিটার। তাহলে এটা আমরা বলবো P1, V1, P2, V2। টোটাল পাত্র হচ্ছে 64 পাত্র, শূন্য প্লাসে রাখা হলে মিশ্রণের মোট চাপ কত হবে? তাহলে P1 V আমরা সেই P1 V1 প্লাস P2 V2 এটা সমান কি বলবো? PV বলবো। তাহলে এখান থেকে আমার মোট চাপ বের করতে বলছে, তাহলে মোট চাপ কি হবে? P1 V1 30 ইন্টু 200 প্লাস 40 ইন্টু 300 ডিভাইডেড বাই টোটাল আয়তন। যদি দেওয়া থাকে তাহলে তো ভালো, না হলে এই দুইটা আয়তন আমাকে যোগ করে বসাতে হবে। টোটাল আয়তন এখানে 400 দেওয়া আছে, তাহলে 400 এখানে আমরা নিয়ে নিব। এটা করলে কত আসে? 45 সেন্টিমিটার মার্কারি প্রেসার আসবে। এককগুলো খেয়াল রাখবা কোন এককে দেওয়া আছে। 27°C তাপমাত্রায় হিলিয়াম গ্যাসের আরএমএস বেগ কত হবে? তা আরএমএস বেগের সূত্র কি?
3RT ডিভাইডেড বাই এম, √3RT/m। তাহলে এখান থেকে 3 আর এর মান কত, আর আরই রাখো যেহেতু দেওয়া নাই। টি কত 300, আর হিলিয়ামের মলিকিউলার ওয়েট কত 4। তাই এখানে কত আসে, এখানে আসে 225 আসে, 225 আর, তো 225 আর মানে কত, 15 15 225, তার মানে 15 √r আসে। 35°C তাপমাত্রায় 2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড অণুর গতিশক্তি কত হবে? তাহলে 3/2 nRT, 3/2 W/m ইন্টু RT। 3/2 W এর মান কত 2 গ্রাম, আর কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 44। আর এই গতিশক্তির ক্ষেত্রে আর এর মান সর্বদা নিতে হয় কত 8 পয়েন্ট, জুলের ক্ষেত্রে, এই শক্তির ক্ষেত্রে এবং আরএমএস বেগের ক্ষেত্রে আর এর মান সর্বদা জুলে নিতে হবে। টি হচ্ছে 35°C, তো 27 হলে হচ্ছে 300, 27 থেকে আরো 8 বেশি, তার মানে 308। এটা ক্যালকুলেটরে আমরা করলে কত আসবে, এটাই হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা এরপরে আসি, ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী না কোনটা? কারণ তো কার্বন মনোক্সাইড ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী না আমরা বলছি। তারপরে যে ব্যাপন হার সব থেকে বেশি কোনটা? তা আমরা তো জানি যে ব্যাপন হারের সাথে আণবিক ভরের সম্পর্ক ব্যস্তানুপাতিক। যার আণবিক ভর কম তার ব্যাপন হার সব থেকে বেশি। যার, তাহলে এই দুইটার মধ্যে দেখো নিয়ন আর কার্বন মনোক্সাইড আছে, তাহলে নিয়নের আণবিক ভর কম, তাহলে এই নিয়নের ব্যাপন হার সব থেকে বেশি। এখন দুইটা নিয়ন আছে, টেম্পারেচার বাড়ালে ব্যাপন হার বাড়ে, এটা মনে রাখতে হবে। তাহলে টেম্পারেচার এইটার বেশি, তাহলে এটা উত্তর হবে। এই প্রথমে আণবিক ভর কার বেশি কম এটা দেখে নিব, তারপরে টেম্পারেচারটা দেখব, যেহেতু এখানে টেম্পারেচার কথাটা উল্লেখ আছে, না উল্লেখ থাকলে তো আমরা এটা করতাম না। 38.5°C তাপমাত্রায় গ্যাস সিলিন্ডারের চাপ এত, এটা T1, এটা হচ্ছে আমার P1, তা আগুনে নিক্ষেপ করলে এটা হয়ে গেলে সিলিন্ডারটা বিস্ফোরিত হয়, এটা সর্বোচ্চ কত চাপ সহ্য করতে পারে, তার মানে P2 বের করতে হবে। তা P2 সমান কি T2/T1 ইন্টু P1। T2 কত 350 এর সাথে 273 যোগ করতে হবে প্লাস 273, আর এখানে যোগ করতে হবে প্লাস 273। এটা তো সহজ জিনিস, এটা আর করা লাগতেছে না। এবার আসো, এই জিনিসগুলো তো একটু মুখস্থ রাখতে হবে, আশা করি এগুলো সবারই মুখস্থ আছে। পিস এর মান হু কর্তৃক অনুমোদিত, মাস্ট মুখস্থ করতে হবে। বিওডি এর কত, সাধারণত আমরা 4 থেকে 8 পর্যন্তই পড়ি। টিডিএস কত এটা পড়তে হবে, সিওডি কত, এগুলো আদর্শ গোল কত করতে হবে। এই যে দেখো, বলতে বলতে আদর্শ পানির বিওডি এর মান কত, আদর্শ পানির বিওডি এটা কিন্তু 1 থেকে 4, এইটা না, এটা তো 4 থেকে 8 রেঞ্জ বলছে, ওটা কিন্তু না, এটা দিলে গুলাই ফেলবা। আদর্শ বিওডি বলতে গেলে সেটা আমাকে বলতে হবে 1 থেকে 4 মিলিগ্রাম পার লিটার, আদর্শ পানির বিওডি। আর পানিতে অণুজীব বেঁচে থাকার জন্য বিওডি হচ্ছে 4 থেকে 8, যেটা বলছিলাম এটা হচ্ছে অণুজীব বেঁচে থাকার জন্য, অণুজীব বেঁচে থাকার জন্য 4 থেকে 8। ডিও এর মান যদি 4 হয়, ডিও ডিজলভ অক্সিজেন যদি 4 হয়, স্বাভাবিক কত, স্বাভাবিক হচ্ছে 5 থেকে 6। কিন্তু যদি সেটা 4 হয়ে যায়, যদি সেটা 4 হয়ে যায় তাহলে কি হবে? 4 হলে সেটা হবে, দেখো 4 থেকে 8 হচ্ছে আদর্শ পানির ডিও এর পরিসীমা, 5 থেকে 6 বা 4 থেকে 8 যেটা বলো। তাহলে 4 যদি হয় তাহলে সেটা হবে বিশুদ্ধ পানি। যদি লেস দ্যান 4 হয়, যদি লেস দ্যান 4 বা এরকম আমরা বলতে পারি, যদি 2 হয়, 2 মানে কি, সেটা অত্যন্ত খারাপ। এই যে সাথে সাথে সেই কোশ্চেনটা, 2 হলে সেটাকে আমরা কি বলবো, 4 এর কম বা 2 হলে সেটাকে আমরা অত্যন্ত খারাপ বলবো, ভালো না। ডিজেল অক্সাইড নির্ণয়ের জন্য কোন দ্রবণ যোগ করা হয়? দেখো উইংকুলার আয়োডোমিতি পদ্ধতি, বইয়ে আমরা কিন্তু এটা নাম পাইছিলাম, উইংকুলার আয়োডোমিতি পদ্ধতি বা আয়োডোমিতি পদ্ধতি, সেইখানেই কিন্তু এটা আছে উইংকুলার পদ্ধতিতে। পানির ডিও পরিমাণ নির্ণয় করতে হয় সাধারণত উইংকুলার পদ্ধতিতে। আচ্ছা এখান থেকে একটা ম্যাথমেটিক্যাল টার্ম কিন্তু চলেও আসতে পারে, সিওডি বিওডি নির্ণয়ের সূত্র।
তো সেই সূত্রটা আমরা ছোট্ট করে একটু মনে রাখতে পারি শর্টকাট আকারে, বড় ম্যাথ তো দিবে বলে মনে হয় না, আর ওটা করাও সম্ভব না সময়ের মধ্যে। আমরা শর্টকাট একটা সূত্র মনে রাখতে পারি। সেই সূত্রটা হচ্ছে আয়তনের পরিবর্তন m ইন্টু 8 ইন্টু 1000 ডিভাইডেড বাই এক্স। এক্সটা কি? এক্সটা হচ্ছে আমাদের কোশ্চেনে যেটা দেওয়া থাকবে পরীক্ষার জন্য গৃহীত নমুনার আয়তন, এটা কিন্তু ভলিউম বা আয়তন। কতটুকু আয়তন গ্রহণ করা হয়েছে সেটা হচ্ছে এক্স, কতটুকু আয়তন গ্রহণ করেছে সেটা হচ্ছে এক্স। আর ডেল ভি তো আয়তনের পরিবর্তন বুঝতে পারতেছো, আর এম হচ্ছে লবণের ঘনমাত্রা। আর তো কোনো কিছু বলার প্রয়োজন নাই এখানে, বা 8000 দিলেও কিন্তু এখানে হয়ে যায়। 8 ইন্টু 1000 মানে এখানে 8000 দিলে হয়ে যায়। সব ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করে দিবা। কি বের করতে বলছে এদের মধ্যে এটা খেয়াল করবা। যদি এখানে বিওডি, এটা তুমি বিওডি বা সিওডি যে কোনো একটা বলতে পারো। পানিতে কোনটি দ্রবীভূত থাকলে, আচ্ছা এখানে কি ক্ষরপানির কনসেপ্ট আসছে, এখানে ক্ষরপানি চলে আসছে। তাহলে পানিতে যদি ক্লোরাইড আর সালফাইড লবণ থাকে, ক্লোরাইড আর সালফাইড যদি থাকে তাহলে সেটাকে বলি আমরা স্থায়ী ক্ষার, আর বাইকার্বনেট থাকলে সেটাকে বলা হয় অস্থায়ী ক্ষার। আর স্থায়ী ক্ষার ফুটিয়ে দূর করা যাবে না। কি করতে হবে? আয়ন বিনিময় রেজিম। প্রস্তাবিত রামপাল বিদ্যুৎ কেন্দ্রের প্রধান দূষণকারী কোনটা হয়? সালফার ট্রাইঅক্সাইড, সালফার যে অক্সাইডটা। হেনরির সূত্র প্রযোজ্য শুধুমাত্র কোনটির ক্ষেত্রে? যদিও গুণগত রসায়নের টপিক, তারপরে এখানে রেখে ফেলেছি। হেনরির সূত্র শুধুমাত্র আমাদের, হেনরির সূত্রটা কি, যে যে সকল গ্যাস পানিতে স্বল্প মাত্রা দ্রবণীয় হয় তাদের ক্ষেত্রে শুধু হেনরির সূত্রটা প্রযোজ্য হয়। কার্বন ডাইঅক্সাইড কি পানিতে স্বল্প মাত্রা দ্রবণীয় না, এই জন্য এটার ক্ষেত্রে প্রযোজ্য হবে। অ্যানিমিয়া হতে পারে সাধারণত ক্রোমিয়াম 3+ আয়নের জন্য। অধিক যদি হয়ে যায় ক্রোমিয়াম 3+ থাকলে হিমোগ্লোবিন উৎপাদনে বাধা দেয়। হিমোগ্লোবিন উৎপাদনে বাধা দেয়, এজন্য অ্যানিমিয়া হতে পারে। লেড দূষণের প্রভাব না কোনটা? লেড দূষণ হলে কি হয়? হিমোগ্লোবিন উৎপাদনে বাধা পায়, রক্তচাপ বৃদ্ধি পায়, আইকিউ কমে যায়। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আইকিউ কমে, যেটা এখানে দেওয়া নাই। দাঁতের মাড়ি নীলাভ হয়ে যায়, গর্ভবতী মহিলারা মৃত সন্তান প্রসব করে। তাহলে ফ্যাটি লিভার কিন্তু নাই। অ্যানিমিয়া মানে কিন্তু রক্তশূন্যতা। হিমোগ্লোবিন উৎপাদনে বাধা দেওয়া মানে কি? আরবিসি কমে যাওয়া, আরবিসি কমে যাওয়া মানে হিমোগ্লোবিন কমে যাওয়া মানে কিন্তু রক্তশূন্যতা। এই যে উপরেরটা কিন্তু আর এটা প্রায় কাছাকাছি, হিমোগ্লোবিন উৎপাদনে বাধা দিলেই সেটা রক্তশূন্যতা হয়ে যাবে। বায়ুতে হাইড্রোজেন সালফাইডের কত ppm মানুষের মৃত্যু ঘটায়? 50 হলেই সেটা মানুষের মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট। পানিতে ক্যাডমিয়াম দূষণের উপসর্গ দেখা দেয়, পানিতে ক্যাডমিয়াম দূষণের ফলে কোন উপসর্গ দেখা দেয়? ক্যাডমিয়াম হলে, দেখো ক্যাডমিয়াম থেকে কিডনি মনে রাখতে পারো, তাহলে কিডনি ও ফুসফুসের স্বাভাবিক ক্রিয়া এটা বিঘ্ন ঘটায়। দীর্ঘদিন যদি আর্সেনিকযুক্ত পানি পান করা হয় তাহলে কি হয়? আর্সেনিকের জন্য লিভার সিরোসিস হয়, লিভারে গিয়ে আক্রমণ করে লিভারটা সিরোসিস হয়। এখন এইখানে আর্সেনিকের অনেকগুলো যৌগ আছে না, তো মনে রাখতে পারো আর্সেনিকের কোনটা সব থেকে মারাত্মক? +3টা হচ্ছে সব থেকে মারাত্মক, জীবজগৎ ধ্বংসের জন্য এটা সব থেকে বেশি মারাত্মক। +3 জারণ অবস্থায়। আচ্ছা, মাটিতে আর্সেনিক আয়ন কি রূপে থাকবে? মাটিতে আর্সেনিক আয়নটা কি রূপে থাকে? H2AsO4 নেগেটিভ, এইভাবেই থাকে। আর এই যেটা, এটা থাকে হচ্ছে অ্যাসিডধর্মী মাটিতে এই আকারে থাকে, আর ক্ষারীয় মাটিতে থাকে এই আকারে। বাংলাদেশের জন্য খাওয়ার পানিতে আর্সেনিকের সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা কত? হু কর্তৃক না কিন্তু, বাংলাদেশের জন্য 0.05, আর হু কর্তৃক হচ্ছে এটা। নিচের কোনটা ব্ল্যাক ফুট ডিজিজের জন্য দায়ী? নিচের কোনটি ব্ল্যাক ফুট ডিজিজের জন্য দায়ী?
লিকুইড ডোজেস মানে তো ওই যে কালো কালো ফোস্কা পড়ে না, সেটাই কিন্তু। ওই সেটা আর্সেনিকের জন্য। এই যে আর্সেনিকের কোনটা সবচেয়ে ক্ষতিকর? আর্সেনিকের 3 জারণ অবস্থা। দাঁতের মাড়ি নীলাভ হয় লেডের জন্য। চামড়া শিল্পে ট্যানারিতে আমরা ক্রোমিয়াম ব্যবহার করি, তাহলে ক্রোমিয়ামটা থাকবে। ক্যান্সারের জন্য ক্রোমিয়ামের 6+ সব থেকে দায়ী। খাদ্য শৃঙ্খলে কোন দূষণটা প্রাকৃতিক নিয়মে ঘটে? আর্সেনিক দেখো পানিতে পাই আমরা, তাহলে আর্সেনিকটা প্রাকৃতিক নিয়মে ঘটবে। জ্বালানি কোনটা না? অক্সিজেন জ্বলতে সহায়তা করে, সে কিন্তু নিজে জ্বালানি না। অক্সিজেন জ্বলতে সহায়তা করে, সে নিজে জ্বালানি না। আচ্ছা, তারপরে এখানে বলছে কোনটা অ্যাজিওট্রপিক মিশ্রণ। আচ্ছা, অ্যাজিওট্রপিক মিশ্রণটা কি? দেখো, সমিশ্রণের মিশ্রণটাকে আমরা সাধারণত অ্যাজিওট্রপিক মিশ্রণ বলে থাকি। মানে দুইটা ভিন্ন তরলের মিশ্রণ যা একটি স্থির তাপমাত্রায় ফোটে, সেইটাকে আমরা অ্যাজিওট্রপিক মিশ্রণ বলি। তাহলে এই অ্যাজিওট্রপিক মিশ্রণ কি কি আছে এখান থেকে শুধু একটু খেয়াল রাখবা। রেকটিফাইড স্পিরিট, ইথানল, ইথানলের সাথে কার্বন টেট্রাক্লোরাইড দিলে হয়ে যায়। মিথানলের সাথে ক্লোরোফর্ম, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যাসিটন এবং ক্লোরোফর্ম। এক্সাম্পলগুলো শুধু দুইগুলো রিডিং দিবা, মনে থাকলে ভালো, না হলে দরকার নাই খুব বেশি। দ্রবণের জন্য নিচের কোনটা সঠিক? দ্রবণের ক্ষেত্রে মিশ্রণের আয়তনটা অলওয়েজ সেম হয়। রাউল্টের সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য? ওই রাউল্টের সূত্র এখানে কোনটা সঠিক বলছে? এইটাই হচ্ছে রাউল্টের সূত্র, একটু মুখস্থ করবা। আদর্শ তরল তরল দ্রবণ, আদর্শ তরল 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 তরলের ক্ষেত্রে কি বললাম? রাউল্টের সূত্র। তরল তরলের ক্ষেত্রে আমাদের কোন সূত্র প্রযোজ্য? রাউল্টের সূত্র প্রযোজ্য। প্রমাণ তাপমাত্রা ও চাপে কোন গ্যাসের 1 গ্রামে সব থেকে বেশি আয়তন দখল করে? প্রমাণ তাপমাত্রা ও চাপে কোন গ্যাসের 1 গ্রাম সব থেকে বেশি আয়তন দখল করে? আচ্ছা, তা আমরা অ্যাভোগাড্রো সূত্র অনুসারে কি জানি? ভি সমানুপাতিক এন। যার মোল সংখ্যা যত বেশি তার আয়তন তত বেশি। সবার 1 গ্রাম করে আছে। তো দেখো, এন এর সাথে যদি ডাব্লু সেম হয়, আণবিক ভরের সম্পর্কে ব্যস্তানুপাতিক, তাহলে যার আণবিক ভর সব থেকে কম তার মোল সংখ্যা সব থেকে বেশি। তাহলে এবারে নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 28, হাইড্রোজেনের 2। তাহলে হাইড্রোজেনের যেহেতু আণবিক ভর সব থেকে কম, আমার তো আর দেখার দরকার নাই বাকিগুলা। অক্সিজেনের বেশি হবে, আর্গনের বেশি হবে, সেজন্য ওইটা বেশি আয়তন দখল করবে। 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট ভরের একটা আদর্শ গ্যাসের আয়তন স্থির। আয়তন স্থির তার মানে কি? চার্লসের বলছি গ্যালিলিও সূত্র। আয়তন স্থির থাকলে চাপ দ্বিগুণ করলে তাপমাত্রা কত হবে? তো পি এর সাথে টি এর সম্পর্ক তো সমানুপাতিক। তাই টি টু সমান আমরা কি বলবো? দ্বিগুণ করতে বলছে চাপ, তার মানে 2 ইন্টু টি অন হবে। 13 ডিগ্রি সেলসিয়াস মানে কত? 283, 286, 286 ইন্টু 2, 286 ইন্টু 2 মানে 572। তাহলে সেলসিয়াসে করলে 293 ডিগ্রি সেলসিয়াস আসে। তাহলে আয়তন স্থির, পি আর বাকি টি থাকে, তাহলে এই দুটোর মধ্যে সমানুপাতি সম্পর্ক না? এভাবে দ্রুত করতে হবে। চাপ স্থির, চার্লসের সূত্র, তাহলে এখানে ভি, চাপ স্থির থাকলে সেটা হবে কি? ভি সমানুপাতিক টি। এখানে কি বলছে? আয়তন অর্ধেক করলে তাপমাত্রা, তাপমাত্রা অর্ধেক করলে আয়তন কি হবে? তাহলে ভি টু সমান কি? তাপমাত্রা অর্ধেক, অর্ধেক ইন্টু ভি ওয়ান। ভি ওয়ান কত? 1000। তার মানে উল্টাই গেলে 2 হবে, তাহলে 2000 সেন্টিমিটার কি হবে? সমানুপাতিক সম্পর্ক তো আমরা এখানে ব্যস্তানুপাতিক দিলাম কেন? এখানে সম্পর্ক তো সমানুপাতিক আসে। ভি এর সাথে টি ও তো উপরে সমানুপাতিক লিখছে, তার মানে হাফ ইন্টু 1000, তাহলে 500 আসে। আচ্ছা, কোনো নির্দিষ্ট আয়তনের গ্যাসের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস আয়তন স্থির রাখা, তার মানে পি এর সাথে টি এর সম্পর্ক তাপমাত্রা কত বৃদ্ধি পেল? চাপ যদি 4 গুণ বৃদ্ধি পায়, তাহলে টি টু সমান কি হবে? টি টু সমান হবে 4T1, তার মানে 4 ইন্টু 273। তা 4 ইন্টু 273, তা 4 ইন্টু 273 মানে কত? 1092 ক্যালভিন। 1092 ক্যালভিন মানে কত? 819 ডিগ্রি সেলসিয়াস। 819 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাইছে না? 0 থেকে 819 হয়ে গেছে। একটা সিলিন্ডারে 2 এটিএম চাপে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 লিটার বাতাস রাখা আছে। ধীরে ধীরে বাতাসের চাপ দ্বিগুণ করা হলে বাতাসের আয়তন ও তাপমাত্রা কত হবে?
ধীরে ধীরে চাপ দ্বিগুণ করা হলে ধীরে ধীরে প্রক্রিয়া বলছে না, তা ধীরে ধীরে মানে কি তাপগতিবিদ্যা অধ্যায়ে কি পড়ছো, ওটা সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া কি বয়লের সূত্র মেনে চলে, তার মানে P1 V1 সমান P2 V2, তার মানে V2 সমান আমরা বলতে পারি P1 V1 বাই P2। P1 কত 2, V1 কত 5, P2 কত চাপ দ্বিগুণ করা হয়েছে তার মানে 2 ইন্টু 2, অথবা এখানে তুমি P1 বললে এখানে 2 P1 বলবা, তাহলে তো সে 5ই তো থাকে। 5 না তো, ও 2.5 থাকে, 5 সরি 2.5 থাকবে, তাহলে V হচ্ছে 2.5, কিন্তু টেম্পারেচার তো সেম থাকবে সমষ্ণ প্রক্রিয়ায়, তাহলে 27°C থাকবে এবং 2.5 হবে। ঠিকই কোশ্চেন। আচ্ছা, এখানে বলছে দুইটা পাত্র এ আর বি, এ একটা পাত্র বি একটা পাত্র, এতে আছে কার্বন ডাইঅক্সাইড, বিতে আছে মিথেন। একই তাপমাত্রায়, তাপমাত্রা একই, পাত্র দুইটাতে গ্যাসের চাপ সমান পাওয়া গেলে পাত্র এ এর আয়তন যদি 24 হয়, বি এর আয়তন কত হবে? এ এর আয়তন যদি 24 হয়, বি এর আয়তন কত হবে? আচ্ছা, কি কি বলছে এখানে? টেম্পারেচার সেম, আয়তন সেম না, আয়তন আলাদা, চাপ সেম। তাহলে এখানে আমরা শুধুমাত্র ভি সমানুপাতিক এন ছাড়া অন্য কিছু কি ব্যবহার করতে পারবো? পারবো না। এখন আবার কি সেম? ভরও সেম, তার মানে মোল সংখ্যার এখানে আমরা শুধু বলতে পারবো ভি সমানুপাতিক 1 বাই মলিকিউলার ওয়েট, আণবিক ভর বলতে পারবো। যেহেতু ডাব্লু দুইটা সেম, তাহলে আমরা শুধু আণবিক ভরের সাথে আয়তন বলবো। তাহলে এখান থেকে তুমি কি লিখবা? V2 বাই V1 সমান উপরে কি হয়ে যাবে? M1 বাই M2। M1 কত? কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 44, আর মিথেনের আণবিক ভর কত? মিথেনের আণবিক ভর হচ্ছে 16। আমাদের এম বের করতে হবে কোনটা? V2, এই V2 বের করতে হবে, তাহলে V1 টা একবার এখানে গুণ করে দাও। V1 কত? 24। এই 4 দিয়ে যদি কাটি, 4 4 16, 4 11 44, 4 ছক 24, 6 11 66, তাহলে এটা উত্তর। একই তাপমাত্রা ও চাপে কত গ্রাম হাইড্রোজেন সালফাইডের আয়তন 56 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তনের 56 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তনের সমান হবে? তাহলে একই তাপমাত্রা ও চাপে যদি সমান হতে হয়, তাপমাত্রা একই ও চাপে সমান হতে হয়, আয়তন যদি সেম হতে হয়, তার মানে এটা আমাদের অ্যাভোগাড্রো সূত্রে যেতে হবে। তার মানে দুইটা গ্যাসের মোল সংখ্যা সেম হবে। আয়তন সেম মানে কি মোল সংখ্যা সেম, কারণ ভি সমানুপাতিক এন না, ভি সমানুপাতিক এন। তাহলে এই ক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করব? ভর ব্যবহার করতে হবে। এন এর অন W1 বাই M1 সমান W2 বাই M2, এইখান থেকে আমাকে বের করে নিতে হবে। এখন কোনটা ধরবে এটা তোমার ইচ্ছা, তুমি যদি হাইড্রোজেন সালফাইড W1 ধরো, বের করতে হবে কোনটা? কত গ্রাম হাইড্রোজেন সালফাইড W1 বের করতে হবে, তাহলে W1 সমান W2 বাই M2। W2 কত? 56, নাইট্রোজেনের 56, আণবিক ভর কত? 28, ইন্টু M1 কত? হাইড্রোজেন সালফাইডের মলিকিউলার ওয়েট 34, তো এখানে 6 to 8 আসে। 27°C তাপমাত্রা, একটা গ্যাসের আয়তন 10 মিটার কিউব, চাপ স্থির রাখতে বলছে। তাহলে চাপ স্থির রাখলে তাপমাত্রা কত বৃদ্ধি করলে আয়তন এত হবে? তাহলে এটা তো খুব বেশি বলার কিছু নাই, তুমি এখান থেকে টিউরি বের করবা, শেষ। এখানে তাপমাত্রা স্থির, বয়েলের সূত্র, এটা তুমি P1 দাও, এটা V1 দাও। প্রমাণ চাপে আনা হলে, প্রমাণ চাপ মানে কত? যদি দ্বিতীয় ক্ষেত্রে চাপ 1 অ্যাটমসফিয়ার হয়, তাহলে এখান থেকে তুমি V2 বের করবা। P1 V1 বাই স্থির চাপ, স্থির তাপ, বয়েলের সূত্র, চাপ দ্বিগুণ করলে আয়তন কি হবে? বয়েলের সূত্র অনুসারে P সমানুপাতিক 1 বাই V, বা V সমানুপাতিক 1 বাই P, এটা দ্বিগুণ করলে কি হয়ে যাবে? 1 বাই 2 অর্ধেক হয়ে যাচ্ছে। আচ্ছা, বিশ্রামকালে এক ব্যক্তি 25°C তাপমাত্রা ও এত কিলোপ্যাসকেল চাপে 1 ঘন্টায় 14 লিটার অক্সিজেন গ্রহণ করতেছে। ব্যক্তিটি কত মোল অক্সিজেন গ্রহণ করবে? ব্যক্তিটি কত মোল অক্সিজেন গ্রহণ করবে? তা এন সমান কি? পি ভি বাই আর টি আমরা ব্যবহার করতে পারি। পি কত দিছে? পিটা তুমি 100 কিলোপ্যাসকেল, 100 কিলোপ্যাসকেল থেকে এখানে 100 বসাও। আচ্ছা, 100 বসানোর দরকার নাই, এই জায়গাটাতে তুমি কি করবা? এটাকে অ্যাটমসফিয়ার করবা।
এইটা এটা তুমি অ্যাটমসফিয়ারে করে নিবা। অ্যাটমসফিয়ারে করলে 25°C তো ক্যালভিনে করতেছো, আর ভিটি তো সব দেওয়া আছে, শুধু এটাকে ক্যালভিনে করে নিয়ে এই অ্যাটমসফিয়ারে করে নিলে হয়ে যাচ্ছে প্রেশারটা। দিয়ে আর এর মানটা 0.082 আর 25°C তাপমাত্রা 298 ক্যালভিন বসে দিবা। এইভাবে আরেকটা কিভাবে করতে পারো, আরেকটা তুমি এখান থেকে ভিটুটা বের করতে পারো, P1 V1 বাই T1 থেকে ভিটুটা বের করতে পারো। আর যেটা আসবে এখান থেকে, যেটা আসতেছে এটাকে তুমি যদি 22.4 দিয়ে ভাগ করো তাহলে যেটা আসে ওইটা উত্তর হবে। যেভাবে যাও না কেন একই উত্তর আসবে। আচ্ছা, একটা ফ্লাক্সে 100 অ্যাটমসফিয়ার চাপে 50 লিটার হাইড্রোজেন গ্যাসে ভর্তি করা আছে। তাহলে এটা P1, এটা V1। 2 লিটার আয়তন বিশিষ্ট একটা কতটা বেলুনকে ওই গ্যাস ভর্তি করা যাবে যখন প্রতিটা বেলুনের ভিতর হাইড্রোজেন গ্যাসের চাপ হচ্ছে 2 অ্যাটমসফিয়ার। এখানে বলছে কি একটা বেলুনের আয়তন হচ্ছে 2 লিটার, তো আমরা বেলুন কয়টা ধরলাম, এক্স সংখ্যক। তাহলে আয়তন কি হবে, একটি বেলুনের জন্য যদি 2 লিটার হয় তাহলে এক্স সংখ্যক বেলুনের জন্য আমার 2x লিটার হবে। 2x লিটার হবে। তাহলে আমরা বয়লের সূত্র অনুসারে কি করবো, P1 V1 সমান P2 V2। P1 V1 সমান P2 V2 আমরা কি বের করবো, এখান থেকে মান বসাই দিব। P1 কত, P1 হচ্ছে 10, V1 কত 50, P2 কত, P2 কত 2 অ্যাটমসফিয়ার, V2 কত 2x লিটার। তাহলে এখান থেকে এক্সটা বের করো, x সমান কত আসে 0.25। 100°C তাপমাত্রা 1 বায়ুমণ্ডলের চাপে 1 কেজি জলীয় বাষ্পের আয়তন কত হবে। 1 কেজি 100°C তাপমাত্রায় 1 কেজি 1 বায়ুমণ্ডলের চাপে 1 কেজি জলীয় বাষ্পের আয়তন কত হবে। এই কোশ্চেন কিন্তু অনেক জায়গায় ঘুরায় ফিরে আসতে পারে। এরকম কোশ্চেন দেখে ঘাবড়ানোর কিছু নাই, সিম্পল কোশ্চেন, সিম্পল উত্তর হয় এগুলার। আচ্ছা যাই হোক, কি বের করতে বলছে, আয়তন বের করতে বলছে। তা ভি সমান কি WRT বাই PM। ডাব্লু কত 1000, আর কত 0.082, টি কত 373, পি কত 1, এম কত কার এম জলীয় বাষ্প পানি 18। শেষ। এটা ক্যালকুলেটারে বসাই, 1701 লিটার। আচ্ছা, এখানে বলছি কি ঘনত্ব কত, ডি সমান কি PM বাই RT। এই সূত্রে অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে। এত কেজি হিলিয়াম দ্বারা 200 কি বলে 288 কেলভিন তাপমাত্রায় একটা বেলুনকে ফুলিয়ে বেলুনের মধ্যে গ্যাসের চাপ 1.5 অ্যাটমসফিয়ার করা হলে আর আয়তন কত হবে। তাহলে ভি সমান কি WRT বা PM, ওই প্রথম যে ম্যাথটা করলাম ডিউ এর ওই ম্যাথ আর এই ম্যাথ কিন্তু একদম সেম। আচ্ছা, একটি পাত্রে 27°C তাপমাত্রায় তার মানে এটা টি দেওয়া আছে, এখানে আমরা প্রেসার পাচ্ছি, কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে, ঘনত্ব কত, তার ডি সমান কি PM বাই RT না। তাহলে সরাসরি PM বাই RT সূত্র করলে তো আমরা এটার উত্তর পেয়ে যাই। পি দেওয়া আছে 1 অ্যাটমসফিয়ার, আণবিক ভর কত কার্বন ডাইঅক্সাইডের 44, এখান থেকে 0.082, আর টি কত, টি হচ্ছে 300 ক্যালভিন।
আচ্ছা, ৬৪ গ্রাম অক্সিজেন একটি আবদ্ধ পাত্রে ৬০০ কেলভিন তাপমাত্রায় ২ অ্যাটমসফিয়ার। ওই পাত্রে ৫৬ গ্রাম যদি নাইট্রোজেন গ্যাস কত তাপমাত্রায় রাখলে একই চাপ তৈরি হবে? একই চাপ তৈরি হবে। তাহলে দেখো, আদর্শ গ্যাসের ইকুয়েশনে আমরা পিভি সমান এনআরটি জানি। সেইখানে কি বলছে? আয়তন সেম হবে এবং তাপমাত্রা আয়তন সেম, চাপ সেম। একটু খেয়াল করো, পিভি সমান এনআরটি, তাহলে ভি সেম, কি বলতেছি, ভি সেম, প্রেসার সেম, আর সেম। তাহলে এনআরটি এর সম্পর্ক কি ব্যস্তানুপাতিক? তাহলে আমরা কি লিখতে পারি? এন অন টি অন সমান এন টু টি টু লিখতে পারি। তাহলে এখানে এন অন এর পরিবর্তে আমরা কি লিখবো? ডাব্লু ওয়ান বাই এম ওয়ান টি ওয়ান, ডাব্লু টু বাই এম টু টি টু। এখান থেকে বলছে কত তাপমাত্রায় রাখলে একই চাপ তৈরি হবে, তার মানে এখান থেকে তোমার টি টু বের করতে বলছে এখানে। তাই টি টু সমান কত হবে? এম টু ডাব্লু ওয়ান টি ওয়ান এম ওয়ান ডাব্লু টু। এখানে আবার সবগুলো মান এখানে বসায় দিয়ে যেটা আসবে। ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন কত হবে? 35.2, 35.5। তাহলে আমাদের শুধু মোল সংখ্যাটা বের করলে হয়ে যাচ্ছে, তার মানে 1/2 আসে, 1/2 চলে আসে এখানে। তো 1/2 কোথায় আসছে? দেখো, আমাদের সূত্র হচ্ছে কি, পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, ভি মাইনাস এন বি সমান এন আর টি। তো দেখো, এন এর মানে এখানে হাফ আছে, এন এর জায়গায় এখানেও হাফ আছে, আর এন এর জায়গায় এখানে যদি তুমি হাফ বসাও তাহলে 1/2 এর স্কোয়ার মানে কত? 1/4, 1/4 মানে এইটা চলে আসে, তার মানে ডিটাই কারেক্ট। নিচের কোন বস্তুর নিচের কোন বস্তুর জন্য একই আয়তনের পাত্রে একই তাপমাত্রায় চাপ সর্বোচ্চ হবে? একই কোন বস্তুর জন্য একই আয়তনের পাত্রে একই তাপমাত্রায় চাপ সর্বোচ্চ হবে? একই আয়তনের পাত্রে একই তাপমাত্রায় চাপ সর্বোচ্চ হবে, তার মানে এখানে আমার মূলত কি দরকার? যার মোল সংখ্যা বেশি তার চাপ সর্বোচ্চ হবে। তা মোল সংখ্যা দেখো, এখানে মোল সংখ্যা 1 আসে না, ডাব্লু বাই এম করলে। এখানে মোল সংখ্যা কত আসে? এখানে মোল সংখ্যা আসে 2। এখানে মোল সংখ্যা 1 আসে, এখানে মোল সংখ্যাও 1 আসে, তার মানে এইখানে মোল বেশি, এই জন্য এর প্রেশারটা সব থেকে বেশি। তিন আয়তন নাইট্রোজেন 2 আয়তন ক্লোরিন মিশ্রিত করলে মিশ্রণের পূর্ণ চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। ওই মিশ্রণে নাইট্রোজেন ও ক্লোরিন আংশিক চাপ কত হবে? তাহলে আংশিক চাপ সমান কি? মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। তাই নাইট্রোজেনের মোল ভগ্নাংশটা কত হবে? নিজস্ব মোল সংখ্যা, নাইট্রোজেন নিজস্ব মোল সংখ্যা 3 ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা ইনটু মোট চাপ কত? মোট চাপ হচ্ছে 1। তাই 3/5 ইনটু 1, 3/5 ইনটু 1, 1 না তো, এখানে মিলিমিটার মার্কারি প্রেসারে দেওয়া আছে, তার মানে 760। এটা কত আসে? 456 আসে। সেম ভাবে তুমি যদি এটা ক্লোরিনের জন্য বের করো, উপরে হবে ক্লোরিনের নিজস্ব মোল সংখ্যা 2, নিচে হবে টোটাল মোল সংখ্যা ইনটু 760, 304 আসতেছে। তাহলে কোনটা এখানে? সি নাম্বারটা কারেক্ট। V1 P1 ক্লোরিন গ্যাস আছে, এটা হচ্ছে P2 V2 মিশ্রণের চাপ। তাই P সমান কি? P1 V1 P2 V2। যদি মোট চাপ দেওয়া থাকে ভালো, না হলে এই দুইটা আমাকে যোগ করে দিতে হবে, মানগুলো বসাই দিবা। এর আগে 2-3টা ম্যাথ করলাম এরকম, এই জন্য এটা আমি আর রিপিট করতেছি না। এই ম্যাথ আগের ম্যাথ কিন্তু সেম। মিথেনের আংশিক চাপ বলছে, তা মিথেনের আংশিক চাপ মানে কি? মিথেনের নিজস্ব মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা। মিথেনের মোল সংখ্যা কত হবে? প্রত্যেকটা মোল সংখ্যাকে বের করতে হবে। নাইট্রোজেনের কত হবে? 56/28, 44/44, তার মানে 1, এখানে থাকতেছে 2, আর এখানে 1।
তাহলে মিথেনের নিজস্ব মোল সংখ্যা 1, 2 + 1 + 1 ইন্টু 720, তাহলে 1/4, 4 18 72, তার মানে 180 আসে। 180 আসে। হুম, 180 তো আসে, 4 18 72। তারপরে দেখো, টি তাপমাত্রা ও পি চাপে ভি আয়তনের একটা মিশ্রণের সম আয়তন একটা মিশ্রণের সাথে মিশ্রিত করা হলো যার তাপমাত্রা ও চাপ পূর্বেরটার মতোই টি ও পি। টি তাপমাত্রায় আয়তন যদি ভি রাখা হয় তাহলে তাহলে এখান থেকে তুমি এটা পি1 বলো, এটা ভি1 বলো। দ্বিতীয় ক্ষেত্রে আয়তন সেম রাখতে বলছে, তার মানে পি2 আর ভিটিও ভি। তাহলে আমরা মোট চাপটাকে পি ডট বললাম, মোট আয়তনটাকে আমরা ভি ডট বললাম। এটা সমান কি? পি1 ভি1। তা পি1 সমান পি, ভি1 সমান ভি, পি2 সমান পি, ভি2 সমান ভি। আবার বলছে ভি ডট সমান ভি, ওই পাশ থেকে ভি উঠে যায়। তা পি ডট সমান কি আসে? আলটিমেটলি 2পি আসে না? এখানে কিভাবে হবে? তিনটা গ্যাস আছে, তার মানে পি1 ভি1, পি2 ভি2, পি3 ভি3 ডিভাইডেড বাই ভি1 প্লাস ভি2 প্লাস ভি3, এটা হবে মোট চাপ। ব্যাপার আমি করলাম না, এটা করে নিতে পারবা। 300 কেলভিন তাপমাত্রায় নাইট্রোজেনের গতি কত হবে? 300 কেলভিন তাপমাত্রায় নাইট্রোজেনের গতিবেগ কত হবে? আচ্ছা দেখো, এখানে দুইটা জিনিস বের করতে বলে। আচ্ছা, এই একটাই বলছে, একটাই খেয়াল করি। আরএমএস বেগ বের করার জন্য শর্টকাটে একটা সূত্র আছে, যদি পারি তাহলে আমরা করব এটা, যে 157.9 ইন্টু রুট ওভার টি বাই এম। এইটা 157.9, টি এর মান হচ্ছে 300, আণবিক ভর কত? নাইট্রোজেনের 28। তাই 300/28 যদি 30 হতো তাহলে 100 আসতো, তার মানে 10-এর থেকে একটু কি আসবে? বেশি আসবে। 157 সাথে গুণ করলে দেখো কত আসবে এখানে। আর এটা মুখস্থ রাখলেও হয় যে নাইট্রোজেনের আরএমএস বেগ 27°C তাপমাত্রায় 516 এর কাছাকাছি, বা 516ই বলা যায়। 27°C তাপমাত্রায় নাইট্রোজেনের আরএমএস বেগ মুখস্থ রাখলেই হবে। একই তাপমাত্রায় হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসের আরএমএস বেগের অনুপাত কি হবে? তা আমরা করব এটা। আর এর সাথে আমরা জানি ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে হাইড্রোজেন বাই আর অফ অক্সিজেন সমান, আমরা উপরে এখানে কি লিখব? এম অফ অক্সিজেন বাই এম অফ হাইড্রোজেন। অক্সিজেনের আণবিক ভর কত? অক্সিজেন হচ্ছে 32, তার মানে 16। তাহলে 16 সমান কত? 4। তাহলে 4:1 বা 4 হচ্ছে এখানে। 0°C তাপমাত্রায় একটা গ্যাসের আরএমএস বেগ যদি এত হয়, গ্যাসের আণবিক ভর কত হবে? তাহলে আমরা c² সমান আমরা বলতে পারি 3RT/m। তাহলে m সমান কি? 3RT/c²। 3 আর এর মান কোনটা নিতে হবে? 8.314। টি কত নিতে হবে? 273, যেহেতু 0°C। c² বলতে কি? 493.3 একটু ক্যালকুলেটরে বসায় দিতে হবে। 28 গ্রাম এর মতো আসবে। তিনশো কেলভিন তাপমাত্রায়, আচ্ছা আরএমএস বেগ কখন সর্বোচ্চ হবে? তো দেখো এখানে বলছে আরএমএস বেগ, এই টেম্পারেচার যদি সেম হয়, তাহলে আণবিক ভরের সাথে সম্পর্ক না? তার যার আণবিক ভর সব থেকে কম তার আরএমএস বেগ সব থেকে বেশি। তাহলে এখানে অক্সিজেনের আণবিক ভর 32, নাইট্রোজেনের 28, কার্বন ডাই অক্সাইডের 44, মিথেনের 16। যেহেতু মিথেনের আণবিক ভর সব থেকে কম, তাহলে মিথেনের বেশি হবে সব থেকে। 29°C তাপমাত্রায়
3 গ্রাম নাইট্রোজেন গ্যাসের মোট শক্তি যদি এত হয়, কোন তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের মোট শক্তি 1.5 গুণ হবে? তা ই এর সাথে তাপমাত্রার সম্পর্ক তো আমি সমানুপাতিক জানি, তাহলে বের করবা কোনটা তুমি? নাইট্রোজেনটা যদি বের করো, নাইট্রোজেন বাই কার, 3 গ্রামের নাইট্রোজেন আর একটা হচ্ছে 5 গ্রামের নাইট্রোজেন। মোট শক্তি সেম, তাই টেম্পারেচারের এখানে টেম্পারেচার কি, গতিশক্তি যদি 1.5 গুণ হয়, তার মানে ই অফ নাইট্রোজেন এটা হচ্ছে 3 গ্রামের জন্য আর এটা হচ্ছে 5 গ্রামের জন্য, এইটা সমান আমরা কি বলতে পারবো? T2 বাই T1 বলবো। তাই এখান থেকে তুমি T2 সমান কি বের করতে পারো? T2 সমান কি হবে? T1 টা গুণ হয়ে যাবে, এইটা কি বলছে? 1.5 গুণ বলেছে না এখানে? এখানে তো আমার 1.5 গুণ বলছে, যে গতিশক্তি 1.5 গুণ হচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে গতিশক্তি 1.5 গুণ হচ্ছে, তাহলে 1.5 ইন্টু T1, T1 কত? 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তার মানে 302, দুইটা গুণ করতে হবে, ক্যালভিনে পাবো, ক্যালভিনটাকে আমরা সেলসিয়াস করব। তো 302 কে যদি 3/2 দিয়ে গুণ করা হয় তাহলে কত আসবে? 453 আসে, এরকম একটা আসে, এর কাছাকাছি একটা আসে, হুবু এটা আসবে এমন না, গুণ করে দেখতে হবে এটা। 32 কেলভিন তাপমাত্রায় অক্সিজেনের আরএমএস বেগ কত হবে? তার কি √3r, 32 কেলভিন, তার মানে টি এর মান কত? 32, আণবিক ভর কত অক্সিজেনের? 32, 32 কাটবে √3r। এরপরে দেখো 0 ডিগ্রি, একটা নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে, নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে অক্সিজেন গ্যাসের ব্যাপন হার যদি এত হয়, উক্ত তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইডের ব্যাপন হার কত হবে? তাহলে আর অফ কার্বন ডাইঅক্সাইড ডিভাইডেড বাই আর অফ অক্সিজেন, ব্যাপন হার যদি সেম হয়, কার্বন ডাইঅক্সাইডের ব্যাপন হারের কথা বলেছে এখানে, তাহলে আমরা এখানে কি নিব? কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর এম অফ কার্বন ডাইঅক্সাইড, না এম অফ কি, অক্সিজেন ডিভাইডেড বাই এম অফ কার্বন ডাইঅক্সাইড, তাহলে এখানে কত হবে? 44, অক্সিজেনের আণবিক ভর কত? 32, 32/44 ইন্টু অক্সিজেনটা গুণ করে দিতে হবে 30। পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 22 গ্রাম এর গতিশক্তি কত হবে? তাহলে এটা তো সূত্র 3/2, ডাব্লুর মান 22 বাই কার্বন ডাইঅক্সাইড 44 ইন্টু আর এর মান 8.314, টি 25 ডিগ্রি সেলসিয়াস মানে 298। যেহেতু নাইট্রোজেন বলছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই কার্বন ডাইঅক্সাইড বলছে, নাইট্রোজেন হলে এটা 516 বলতাম, তাহলে এটা ক্যালকুলেটারে বসাতেই হবে, তাহলে এখানে এইটার মতো আসে। আচ্ছা, কত কেলভিন তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইডের আরএমএস বেগ 293 কেলভিন তাপমাত্রায় ক্লোরিনের আরএমএস বেগের সমান হবে? C1 সমান C2 বলছে, মানে আরএমএস বেগ সমান, এটার আরএমএস বেগ সমান আরেকটা আরএমএস বেগ বলছে, তার মানে √3RT/m সমান √3RT/m, তাই √3R তো উঠাই গেলে আমরা বলতে পারি T1/m, মানে T/m সমান কনস্ট্যান্ট, তার মানে T1 m1 সমান T2 m2 বলতে পারি। আমাকে বের করতে বলছে T1, তাহলে T1 সমান T2 m2, T2 কত? 293, m2 কত? ক্লোরিনের জন্য 71। কি লিখলাম আমরা? T1 m2, ওই T2 m2 বসাতে হবে তো এখানে, T2 হচ্ছে 293, T/m, T/m, T1/m1 সমান T2/m2, তাহলে এখান থেকে আমি T1 সমান পাবো কি? T2 ইন্টু m1/m2, T2 কত? 293, m1 হচ্ছে 44, m2 হচ্ছে 200, আণবিক ভর কত? ক্লোরিনের 71, তো 182-র মতো কিছু একটা আসে, তো 82 তো নাই।
15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 মোল অক্সিজেনের গতিশক্তি যদি এত হয়, আর এর মান কত হবে? তাহলে এখান থেকে আমরা আর সমান কি পাবো? ই কে সমান 3/2 nRT, তার মানে 2 ইন্টু ই কে বসবে উপরে, 2 ইন্টু ই কে কত দিচ্ছে? 3.6 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই কি? nr। তা n বলছে তো 1, আর এর মান বের করতে হবে। টি হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস মানে 298, ওই 298 বলছি, 25 মানে তো 298, 288। তো এটা ক্যালকুলেটারে বসালে কত আসে? 8.33। আবার যেন চোখ বন্ধ করে 8.314 আসছে বলে এটা যেন দিও না। গ্যাস এক্স এর ব্যাপন হার ওয়াই এর দ্বিগুণ, গ্যাস এক্স এর ব্যাপন হার ওয়াই এর দ্বিগুণ, তার মানে আর এক্স টু সমান কি দেওয়া আছে? আর টু আর ওয়াই এইরকম দেওয়া আছে, হোক সমস্যা নাই। আবার কি বলছে এখানে? গ্যাসের আণবিক ভর কত হবে? যদি এক্স এর বাষ্প ঘনত্ব 2 হয়, তার মানে এক্স এর আণবিক ভর কত? 2 ইন্টু 2 4, তার মানে এম অফ এক্স সমান আমরা 2 পাচ্ছি। বের করতে বলছে এম অফ ওয়াই সমান কত? তাহলে আর এক্স টু আর ওয়াই টু বাই আর এক্স টু সমান কি লিখতে পারবো? 1/2 লিখতে পারি না? এইখান থেকে 1/2 সমান কি? আর ওয়াই যদি উপরে হয় নিচে হবে কি? আর ওয়াই, তাহলে এখানে হবে এম এক্স আর নিচে হবে এম ওয়াই। আমাকে এম আই বের করতে হবে। আচ্ছা এইখানে এটা তো লেখার দরকার নেই, এইটা তো আমরা এই পাশে দিব। তাহলে আর ওয়াই টু বাই আর এক্স সমান এখানে 1/2 হবে, 1/2 সমান এখান থেকে রুট ওভার এম এক্স। এম এক্স এর মান কত? এম এক্স এর মান হচ্ছে 4, 2 দিছি কেন? 4 বাই এম ওয়াই স্কোয়ার করে দিলে ওখানে থেকে 1/4, আর ওই 4টা এখানে যদি গুণ করে দিই তাহলে এখানে থাকে হচ্ছে 1 বাই এম ওয়াই, 1 থাকে, 1 থাকে। 16 হবে এখানে গুণ করে দিলে, কোনাকুনি গুণ করলে এখানে 16 আসে। একটা নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার 10√2 যদি হয়, উক্ত অবস্থায় হাইড্রোজেন সালফাইড গ্যাসের ব্যাপন হার কত হবে? R1 বাই R2 সমান রুট ওভার M2 বাই M1। তাহলে এখানে M2 বলতে আমরা কোনটা বলবো? হাইড্রোজেন সালফাইড 34 আর অ্যামোনিয়া কত? 17। তার কত হবে? √2 গুণ হবে। তাহলে R1 সমান কত হবে? অ্যামোনিয়াটা দেওয়া আছে, তার মানে R2 সমান কত হবে? কোশ্চেনে কি চাইছে? তাহলে আমরা ব্যাপন হারে অনুপাত পাইলাম √2, বলছে কি হাইড্রোজেন সালফাইড গ্যাসের ব্যাপন হার কত হবে। ও তাহলে R2 সমান 10 হয় না, কারণ √2 কেটে যাবে তো। 10 √2 বাই √2, √2 কেটে গেলে এখান থেকে আমরা 10 পাই। একটা সরু ছিদ্র সিপি দিয়ে 2 মিটার কিউব বাতাস প্রবাহিত হয়, উক্ত সরু ছিদ্রযুক্ত সিপি দিয়ে একই সময়ে কত হাইড্রোজেন প্রবাহিত হবে? বাতাসের আপেক্ষিক ঘনত্ব এটা দেওয়া আছে। তো দেখো ব্যাপন হারের সাথে এই আয়তনের সম্পর্ক, এটা ঘনত্বের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে এখান থেকে আমরা বলতে পারি V1 বাই V2 সমান রুট ওভার D2 বাই D1। এখান থেকে আমার V2 বের করতে বলেছে। তা V2 নাকি V1? একটি সৌরসিদ্ধি দিয়ে যে সময়ে 2 মিটার কিউব বাতাস প্রবাহিত হয়, উক্ত সৌরসিদ্ধি দিয়ে একই সময়ে কত মিটার কিউব হাইড্রোজেন? বাতাস এবং হাইড্রোজেন, বাতাসের ঘনত্ব দেওয়া আছে, তাহলে আমরা বাতাসটাকে 2 ধরতে পারি, হাইড্রোজেনটাকে আমরা 1 ধরতে পারি, তাহলে আমরা V1 ধরে বের করব। তা V1 সমান কি? রুট ওভার D2 বাই D1। D2 কত? D2 বলতে কার? D2 বলতে
বাতাসের আপেক্ষিক ঘনত্ব মানে কার তুলনায়? হাইড্রোজেনের তুলনায় কত দেওয়া আছে? 14.4। তাহলে এখানে 14.4 ইন্টু এখানে 2। তাহলে ক্যালকুলেটরে করা ছাড়া তো সম্ভব না। d2/d1 মানেই কিন্তু এটা দেওয়া আছে এই ঘনত্ব। একই তাপমাত্রার চাপে কোনো গ্যাসের একই ছিদ্রপথে একটা অজ্ঞাত গ্যাস ও ক্লোরিনের পৃথকভাবে নিঃসরণের হার, তার মানে আর Cl2 ও আর ধরো একটা অজ্ঞাত গ্যাস X ধরলাম, এদের অনুপাত কত দিছে? 6/5। এটা সমান কত? ক্লোরিনের ঘনত্ব, তার মানে √, উপরে হবে dx, নিচে হবে dCl2। ক্লোরিনের ঘনত্ব দেওয়া আছে 36, স্কোয়ার করে দাও। 36/25 এটা সমান কত হবে? dx/36। তাহলে এই 36টাকে উপরে গুণ হয়ে যাবে, তাই 36 ইন্টু 36 উল্টাই গেল না? উল্টাই গেছে তো। ক্লোরিন একই তাপমাত্রার চাপে ও অজ্ঞাত গ্যাস ও ক্লোরিনেরটা দিচ্ছে 6:5, তো আমি তো তাহলে তো উল্টাই করে ফেলছি এখানে। ক্লোরিনটা উপরে লিখছি মানে এখানে 5/6 হবে, তাহলে 25/36 এইটা সমান dx/36। তাহলে আমি যখন dx বের করবো 36 সাথে এই পাশে গুণ হয়ে যাবে, 36 কেটে গেলে 25 থাকবে। 25 সেন্টিমিটার প্রথম মুখে HCl, দ্বিতীয় মুখে অ্যামোনিয়া ঢুকলে, এটা একটু মনে রাখতে পারো কারণ এটা চেঞ্জ করবে না অপশন। 25 সেন্টিমিটার হলে এখানে হবে প্রথম মুখ থেকে 10 সেন্টিমিটার। প্রথম মুখে যদি HCl থাকে তাহলে প্রথম মুখে হবে 10 সেন্টিমিটার, কারণ এখানে HCl আণবিক থেকে 36.5 আর অ্যামোনিয়ার থেকে 17, হিসেব করে দেখা যায় এখানে ওইটাই আসে। কোন তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস তরল হয় না? 31। কোন তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস তরল করা যাবে না? 31.1 ডিগ্রি সেলসিয়াস এর বেশি হয়ে গেলে, এটা কি কার্বন ডাইঅক্সাইড সঞ্চিত তাপমাত্রা? এর থেকে কম তাপমাত্রা দিলে তরল করতে পারবে, এর থেকে বেশি তাপমাত্রা দিলে তরল করা যাবে না। তার মানে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখানে তরল আমরা করতে পারি না। একে 31.1 ডিগ্রি সেলসিয়াসের উপরে তরলে করা যাবে না। সর্বদা মনে রাখতে হবে সন্ধি তাপমাত্রার নিচে তরলে করা যাবে। সন্ধি তাপমাত্রার নিচে তরলে করা সম্ভব না।